ল্যাবের অভ্যন্তরে প্রবেশ করে জ্যাসপার স্ক্রিনে ড্রাকোনিসের চেহারা দেখতে পায়। ড্রাকোনিসের চোখের মধ্যে এক ধরনের গর্বের ঝিলিক ছিল, অথচ জ্যাসপার জানত তার জন্য এখনও অনেক কিছু প্রমাণ করা বাকি। কিন্তু এখন সেই অল্প সময়ের জন্য তাকে অনুমতি দেওয়া হলো প্রশংসা শোনার। অভিনন্দন মাইসান, ড্রাকোনিসের গম্ভীর কিন্তু মধুর কণ্ঠস্বর স্ক্রিনে প্রতিধ্বনিত হলো। তুমি তোমার প্রথম মিশন সাকসেস করেছ। আমার যে কি আনন্দ হয়েছে। আমার এথিরিয়ন ফিরে এসেছে, ওকে দেখে আমার শান্তি হচ্ছে। আর তুমি ওকে নিজের শক্তি দিয়ে বাঁচিয়েছ, এটাতে আমি তোমার প্রতি গর্বিত। কিয়ৎক্ষণ বাদে ড্রাকোনিসের চোখে গভীর চিন্তা ঝলকাচ্ছিল, তার কণ্ঠে সেই অভিজ্ঞতা ও দায়িত্বের গাম্ভীর্য। জ্যাসপার, এখন কিন্তু আমাদের সবচেয়ে বড় মিশনে নামতে হবে। আর তুমি যদি সেই মিশন সফল না করতে পারো, তাহলে আমাদের পুরো ভেনাস হুমকির মুখে পড়বে। জ্যাসপার কিছু না বলে শুধু মাথা নিচু করে শুনে গেল। সে জানতো তার সামনে এখন খুবই কঠিন সময়, তবে ড্রাকোনিসের প্রতি তার আনুগত্যতা ও বিশ্বাস তাকে দৃঢ় রাখছিল। ড্রাকোনিস, আমাদের ভেনাসের পরিস্থিতি সম্বন্ধে জানান। ওখানের কি অবস্থা এখন? জ্যাসপারের প্রশ্ন ছিল একান্ত ব্যক্তিগত, তবে গভীরভাবে ভাবনার দিকে ঝুঁকেছিল। এখানের অবস্থা ক্রমশই খারাপ হচ্ছে। ড্রাকোনিস তার কণ্ঠে হতাশা লুকিয়ে রেখে বলল, আমি শুধু এতদিন এথিরিয়নের মুক্ত হওয়ার অপেক্ষায় ছিলাম। এখন তুমি তোমার দ্বিতীয় মিশন শুরু করো। জ্যাসপার কিছু সময় চুপ করে থেকে তার আকাশচুম্বী শ্বাস ফেলল। তারপর তার কণ্ঠে আরও দৃঢ়তা নিয়ে বলল, জি ড্রাকোনিস। তবে মাথায় রেখো, ড্রাকোনিস জ্যাসপারকে সতর্ক করে বলল, এই মিশনের জন্য তোমার পৃথিবীর একজন সায়েন্টিস্ট লাগবে। তুমি যে অবস্থায় আছো সেখানে তাকে ছাড়া আমাদের কাজ কঠিন হয়ে যাবে। ল্যাবের আলাপচারিতা শেষ করে জ্যাসপার ল্যাব থেকে দ্রুত বেরিয়ে গ্লাস হাউসে ফিরে আসে। লিভিং রুমে প্রবেশ করতে দেখল থারিনিয়াস, আলবিরা আর অ্যাথিরিয়ন সবাই সেখানে অপেক্ষা করছিল। আলোচনার প্রয়োজনীয়তা আর দৃশ্যমান সংকটের কারণে তারা সবাই বুঝতে পারছিল যে সময় খুবই কম। থারিনিয়াস, জ্যাসপার গম্ভীর কণ্ঠে শুরু করল, আমাদের দ্বিতীয় মিশন শুরু করার সময় এসে গেছে। ভেনাসের জলবায়ু আর প্রকৃতি এখন হুমকির মুখে, আর এসব কিছু আমাদের পৃথিবী থেকেই সংগ্রহ করে নিয়ে যেতে হবে। থারিনিয়াস ঠান্ডা মাথায় উত্তর দিল, এটা তো সহজ কাজ প্রিন্স। না থারিনিয়াস। জ্যাসপার তীব্র গম্ভীরতায় তার চোখে এক আলাদা দৃষ্টিভঙ্গি ফুটিয়ে তুলল, এটাই সবচেয়ে কঠিন কাজ। আমাদের সামনে যে বিপদগুলো আসবে সেগুলো আমাদের চিন্তার বাইরে। আমরা তো জানি না কোন কোন বিপদ লুকিয়ে রয়েছে আর সেগুলোকে কিভাবে মোকাবেলা করতে হবে। অ্যাথিরিয়ন মাথা নিচু করে কিছুটা ভাবল, তারপর একটু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বলল, তাহলে জ্যাসু ভাইয়া, আমরা এখন কিভাবে কি করব? জ্যাসপার কিছুক্ষণ চুপ থেকে এক মুহূর্তে সোজা হয়ে বসে বলল, আমাদের মিশনের জন্য পৃথিবীর একজন সায়েন্টিস্ট লাগবে। তাকে ছাড়া আমরা আমাদের মিশন সফল করতে পারবো না। আলবিরা মাথা নেড়ে বলল, তাহলে প্রিন্স ডক্টর আর্থারকে কাজে লাগালে কেমন হয়? জ্যাসপার তার চোখ বন্ধ করে কিছুটা চিন্তা করল, তারপর এক মুহূর্তে মাথা তুলল, হ্যাঁ, কাল ওনার সাথে কথা বলবো। তারপর সে থারিনিয়াস আর অ্যাথিরিয়নের দিকে তাকিয়ে বলল, আমাদের অবশ্যই প্রস্তুত থাকতে হবে। পৃথিবীর সবচেয়ে বিশিষ্ট সায়েন্টিস্টের সাহায্য ছাড়া আমরা এই মিশন সফল করতে পারবো না। আলবিরা কিছুটা নীরব থেকে বলল, ডক্টর আর্থার কি আমাদের সঙ্গে যোগ দেবেন প্রিন্স? তার সহায়তা কিভাবে নিশ্চিত করব? জ্যাসপার এক শ্বাসে উত্তর দিল, ভুলে গেলে সে আমার হিপনোটাইজের শিকার। ভেনাসকে রক্ষা করতে আমি সব কিছু করতে প্রস্তুত। তারা সবাই মাথা নেড়ে সম্মতি জানায়। আর জ্যাসপার আবার একবার জানিয়ে দেয়, কাল থেকে আমাদের দ্বিতীয় মিশনের পরিকল্পনা শুরু করতে হবে। লিভিং রুমের মিটিং শেষ হওয়ার পরপরই সবাই যার যার কক্ষে চলে গেল। অ্যাকোয়ারা কিন্তু এক মুহূর্ত সময় নষ্ট না করে রাতে ফিওনার কক্ষে হাজির হলো। ফিওনা তখন বই পড়ছিল। অ্যাকোয়ারা কিছুক্ষণ আলাপ করলো হালকা স্বরে।
তারপর একটা ওষুধের টিউব, যেন বিশেষ ধরনের মলম, ফিওনার হাতে ধরিয়ে দিয়ে বলল, এটা লাগিয়ে ঘুমিয়ে পড়ো, কাল সকালে দেখবে দাগগুলো পুরোপুরি চলে যাবে। ফিওনা অবাক হয়ে অ্যাকোয়ারার দিকে তাকালো, কিন্তু অ্যাকোয়ার আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে দ্রুত কক্ষ থেকে বেরিয়ে গেল। ফিওনা মলমটা হাতে নিয়ে বসে রইল। কপালে ভাঁজ পড়ল তার। কোথায় লাগাবো এটা, আর কেনই বা অ্যাকোয়ার আমাকে মলম দিয়ে গেল? অনিশ্চিত ভঙ্গিতে ফিওনা মলমটা বেডসাইড টেবিলে রেখে দিল। কিছুক্ষণ ভাবল, কিন্তু ক্লান্তি তাকে তাড়িয়ে নিয়ে গেল। মলমটা অব্যবহৃত রেখে সে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল। মধ্যরাতে নিস্তব্ধতায় ফিওনার কক্ষের স্লাইডিং দরজাটা ধীরে ধীরে খুলে গেল। বাইরের প্রাকৃতিক আলো কাচের দেয়ালের মধ্যে দিয়ে ঘরের প্রতিটা কোণে ছড়িয়ে পড়েছিল। চাঁদের রূপালী আভা আর তারার মৃদু ঝিকিমিকি আলোক ছটায় ঘর জুড়ে এক স্বপ্নময় পরিবেশ তৈরি করেছিল। ঘরের এই স্নিগ্ধ নীরবতা ভেঙে প্রবেশ করল একটা ছায়ামূর্তি, নিঃশব্দে যেন হাওয়ার সাথেই মিলেমিশে। জ্যাসপার। তার তীক্ষ্ণ দৃষ্টি কক্ষের মাঝখানে শুয়ে থাকা ফিওনার দিকে নিবদ্ধ ছিল। ফিওনা গভীর ঘুমে মগ্ন। তার শ্বাস প্রশ্বাসের মৃদু ওঠানামা যেন ঘরের শান্ত পরিবেশকে আরও মোহনীয় করে তুলেছিল। জ্যাসপার ধীরে ধীরে ফিওনার বিছানার কাছে এসে দাঁড়ালো। কাচের দেয়ালের বাইরে থেকে আসা আলো ফিওনার মুখে পড়ে, তার কোমল সৌন্দর্যকে আরও মায়াময় করে তুলেছিল। তার এলোমেলো চুলগুলো বালিশের চারপাশে ছড়িয়ে পড়েছিল, যেন কোনো শিল্পীর হাতে আঁকা নিখুঁত এক চিত্র। জ্যাসপার বিছানায় ফিওনার সামনে বসে, নিচু হয়ে ফিওনার দিকে ঝোঁকে। তার চোখে এক গভীর দৃষ্টি, যেনই এক মুহূর্তে সে পৃথিবীর সমস্ত সৌন্দর্য আবিষ্কার করেছে। ফিসফিস করে সে বলল, যেন তার শব্দগুলো তার নিজের কাছেই উদ্দেশ্যহীন, হার্মিংবার্ড, তুমি এতটা কোমল, এতটা নাজুক, যেনই বিশ্বের সৃষ্টির বাইরের কিছু, অথচ তুমি এখন আমার কাছে, আমার পাশে। তার কথাগুলো মৃদু বাতাসের মতো ফিওনার মুখে এসে পড়ছিল। ঘরের কাচের দেয়ালের বাইরে রাতের আলোক ছটা ফিওনার ঘুমন্ত মুখে এক অপার্থিব আভা তৈরি করছিল। জ্যাসপারের হৃদয়ের গভীরে এক অজানা টানাপোড়েন শুরু হলো। সে জানে তার উপস্থিতি ফিওনার জন্য এক শীতল অচেনা অন্ধকার, কিন্তু তার আকর্ষণ এতটাই প্রবল ছিল যে সে নিজেকে থামাতে পারছিল না। তার দীর্ঘ আঙুলগুলো বিছানার কিনারায় গুটিয়েছিল। জ্যাসপারের চোখ হঠাৎই পড়ল বেডসাইড টেবিলের উপর রাখা মলমটার দিকে। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকার পর সে মলমটা হাতে তুলে নিল। পাশের ল্যাম্পসাইডের আলো জ্বালিয়ে ঘরের আবছা অন্ধকার দূর করল। আলো ছড়িয়ে পড়তেই ঘরটা হালকা উজ্জ্বল হয়ে উঠল, আর সে আলোয় ফিওনার মুখটা যেন আরও কোমল, আরও সুন্দর লাগছিল। জ্যাসপার গভীরভাবে ফিওনার দিকে তাকিয়ে থাকল। ফিওনা তখন গভীর ঘুমে ডুবেছিল, এমন ঘুম যেখানে দুনিয়ার কোনো শব্দই তাকে ছুঁতে পারে না। ল্যাম্পসাইডের আলোয় জ্যাসপার এবার তার চোখ সরালো, ফিওনার শরীরের দিকে তাকালো। তার চোখ গিয়ে আটকালো সেই চিহ্নগুলোতে। ফিওনার ঠোঁট, গলা, বুকের উপর আর কাঁধ জুড়ে স্পষ্ট দাগ। জ্যাসপারের নিঃশ্বাস ভারী হয়ে এলো। তার হাতের মলমটা হালকা কাঁপছিল। প্রতিটা ক্ষত যেন তাকে তার ভুলের দিকে নির্দেশ করছিল। প্রতিটা দাগ যেন তার অপরাধবোধকে আরও তীক্ষ্ণ করছিল। সে বোঝে এই ক্ষতগুলো শুধু ফিওনার শরীর নয়, তার নিজের অন্তরেও গভীর চিহ্ন রেখে গেছে। জ্যাসপার ধীরে ধীরে ফিওনার দিকে ঝুঁকল, তার আঙুল মলমের ঢাকনায় স্পর্শ করল। কিন্তু সে থেমে গেল। তার ঠোঁটের কোণে এক অদ্ভুত বিষণ্ণতা ফুটে উঠল। তোমার প্রতি আমার এত অধিকার আছে? ফিসফিস করে নিজেকেই প্রশ্ন করল সে। জ্যাসপার বাঁকা হাসি হাসল, চোখে এক রহস্যময় আলো। ল্যাম্পসাইডের সোনালি আলো তার মুখের দিক থেকে এক অদ্ভুত আবেশ ছড়াচ্ছিল, যেন তার ভেতরে এক পৃথিবী চলে গেছে। ফিওনা গভীর ঘুমে ডুবে থাকলেও জ্যাসপার তার প্রতি এক অদম্য অধিকার প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর ছিল। সে ধীরে ধীরে ফিওনার কাছে চলে আসলো,
তার শ্বাসের গরম বাতাস যেন ফিওনার কপালে হালকা অনুভূতি সৃষ্টির মতো। চোখের কোণে সেই বাঁকা হাসি ছিল, তবে তার মুখে কোনো দয়া বা কোমলতা ছিল না। সে ফিসফিস করে বলল, হার্মিংবার্ড, তোমার প্রতি আমার সম্পূর্ণ অধিকার আছে। এই কথাটা যেন প্রাচীরের মতো ভাঙা, কোনো ভয় বা দ্বিধা ছাড়াই সে তার দাবি জানিয়ে গেল। তার হাত ফিওনার কপালের কাছে চলে গেল, কপালে পড়ে থাকা অবাধ্য চুলগুলো আলতো করে সরিয়ে দিল। ফিওনার মুখের নীরবতা তখনও সেই শান্তির সাথে মিশেছিল, কিন্তু তার চোখের নিঃশ্বাসে যেন একটা গোপন বার্তা ছিল, অধিকার প্রতিষ্ঠিত হোক। সে আবার ফিসফিস করল, এবার থেকে প্রস্তুতি নিতে শুরু করো হার্মিংবার্ড। তার কণ্ঠে একটা অদ্ভুত শক্তি ছিল, যেন আগামীতে কিছু অনেক কঠিন অপেক্ষা করছে ফিওনার জন্য। জ্যাসপার তার নরম ঠোঁটে এক প্রশান্তি রেখে বলল, সামনে আরও বেশি ক্ষত তোমার সহ্য করতে হবে। তোমার সারা দেহে থাকবে আমার ভালোবাসার আদরের চিহ্ন। জ্যাসপার ফিওনার গভীর ঘুমের দিকে এক মুহূর্ত চেয়ে রইল। তার ঠোঁটে এক রহস্যময় হাসি, যেন নিজের ভেতরের এক কঠিন সিদ্ধান্তে পৌঁছেছে। তার লম্বা আঙুলের স্পর্শে মলমের কৌটাটা খুলে গেল। মলমটা হাতে নিয়ে সে ধীরে ধীরে ফিওনার মুখের কাছে এগিয়ে গেল, যেন প্রতিটা মুহূর্তে তার স্পর্শে মিশে আছে এক গভীর অধিকার। প্রথমে সে আলতো করে মলমটা ফিওনার ঠোঁটে লাগাতে শুরু করল। তার আঙুলের উষ্ণতায় ফিওনার ঠোঁট যেন আরও কোমল হয়ে উঠল। চাঁদের আলোতে ঠোঁটের সেই ক্ষতগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল। আর জ্যাসপার যত্নের সাথে প্রতিটা জায়গায় মলম মাখাতে লাগলো, যেন সে নিজের হাতে সেই যন্ত্রণা মুছে দিচ্ছে। এরপর তার হাত ধীরে ধীরে নিচে নেমে এলো, ফিওনার গলার দাগগুলোতে আলতো করে মলম লাগালো। আঙুলের প্রতিটা ছোঁয়ায় যেন এক নিঃশব্দ ভালোবাসার প্রতিচ্ছবি। গলার হালকা শিরশিরে অনুভূতি ফিওনার নিঃশ্বাসে এক অদ্ভুত স্পন্দন সৃষ্টি করছিল, যদিও সে তখন গভীর ঘুমে আচ্ছন্ন। জ্যাসপার থামেনি। সে ধীরে ধীরে ফিওনার কাঁধের কাছে এগিয়ে এলো। সাদা সিল্কের নাইট ড্রেসের স্টাফ তার আঙুলের সামান্য ধাক্কায় একপাশে সরে গেল, আর কাঁধের উপরে আঁচড়ের দাগগুলো স্পষ্ট হয়ে উঠল। সে গভীর মনোযোগ দিয়ে সেখানে মলম লাগাতে শুরু করল, যেন তার প্রতিটা স্পর্শেই দাগগুলো মিলিয়ে যেতে বাধ্য। এরপর তার দৃষ্টি সরে গেল ফিওনার বুকের উপরের দিকে। মলমের নরম পরশ তার আঙুলের ছোঁয়ায় বুকে ছড়িয়ে পড়ছিল। প্রতিটা জায়গায় মলম লাগানোর সময় তার চোখে ছিল একাধারে গভীর যত্ন আর এক ধরনের কঠিন দাবি। সবশেষে জ্যাসপার ফিওনার সাদা সিল্কের নাইট ড্রেসের নিচে নেমে থাকা ক্ষতগুলো লক্ষ্য করল। সে ধীরে ধীরে ড্রেসটা হাঁটুর উপর পর্যন্ত তুলে আনল। চাঁদের আলো ফিওনার মসৃণ ত্বকের উপর যেন রূপলি আভা ছড়াচ্ছিল। জ্যাসপার থাইয়ের আঁচড়ের দাগগুলোতে মলম লাগাতে শুরু করল। তার আঙুল প্রতিটা ক্ষত স্পর্শ করে যত্নের সাথে এগিয়ে যাচ্ছিল। তার প্রতিটা ছোঁয়ায় যেন এক অনির্বচনীয় কোমলতা আর অধিকার মিশেছিল। মলম লাগানো শেষ হলে জ্যাসপার একটু দূরে সরে বসল। তার চোখে ছিল গভীর তৃপ্তি আর ঠোঁটে সেই রহস্যময় বাঁকা হাসি। সে একবার ফিওনার মুখের দিকে তাকালো, যেন নিশ্চিত করতে চাইল যে তার প্রেয়সীর আর কোনো যন্ত্রণা অনুভব হচ্ছে না। জ্যাসপার মলমটার দিকে তাকিয়ে হালকা হাসল। তার চোখে গভীর এক তৃপ্তি, আর ঠোঁটে সেই বাঁকা অভিমানী হাসি। মলমটাকে হাতে তুলে নিয়ে একবার চাঁদের আলোয় ধরে দেখল, যেন সেই ছোট্ট জিনিসটাকেও নিজের ক্ষমতার কাছে নত হতে বাধ্য করেছে। তারপর এক ধীর গম্ভীর স্বরে ফিসফিস করে বলল, তুই কি জানিস তোর কপাল কত ভালো? জ্যাসপার অরিজিনের দেওয়া ভালোবাসার উপর তুই প্রলেপ বসানোর সুযোগ পেয়েছিস। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? জ্যাসপার মলমটা ধীরে ধীরে পাশে রেখে দিল। তার হাত এক মুহূর্ত থেমে রইল, যেন কিছু একটা অনুভব করছে। তারপর সে আবারও ফিওনার দিকে ঝুঁকে পড়ল।
ফিওনার ঘুমন্ত মুখের দিকে গভীরভাবে তাকিয়ে তার ঠোঁটের কোণে এক গভীর মৃদু হাসি ফুটে উঠল। চাঁদের আলোতে ফিওনার মুখটা যেন সাদা সিল্কের মতো উজ্জ্বল দেখাচ্ছিল, আর তার বাদামি চুলগুলো বালিশে ছড়িয়ে পড়ে সাগরের ঢেউয়ের মতো নরম দেখাচ্ছিল। জ্যাসপার তার মুখের 1 ইঞ্চি দূরে এসে ফিসফিস করে বলল, হার্মিংবার্ড, তুমি জানো তুমি আমার কি? তুমি আমার সেই অমোঘ ভালোবাসা, যাকে আমি ভেনাসের আকাশ পাড়ি দিয়ে 41 মিলিয়ন কিলোমিটার আলোকবর্ষ অতিক্রম করে এই পৃথিবীর ক্ষুদ্র ভূখণ্ডে এসে খুঁজে পেয়েছি। তুমি আমার সব কিছু, আর আমি তোমার থেকে কিছুতেই দূরে থাকতে পারবো না। তার কণ্ঠস্বর গভীর ছিল, কিন্তু তাতে এক ধরনের কোমলতা আর অধিকার মিশেছিল। সরতার চোখে ভেসে উঠেছিল এক প্রবল ভালোবাসা, যা সে প্রকাশ করতে ভয় পায়, কিন্তু আড়ালো করতে পারে না। জ্যাসপার ধীরে ধীরে আরও নিচু হয়ে ফিওনার কানের কাছে ফিসফিস করে বলল, আর তোমাকেও আমায় ভালোবাসতে হবে। তোমার সমস্ত পৃথিবী হতে হবে জ্যাসপার অরিজিন হার্মিংবার্ড। তার কণ্ঠস্বর গভীর, ভারী আর দৃঢ় ছিল, যেন এই কথাগুলো কোনো আদেশ, কোনো শর্ত নয়, বরং তার আত্মার গভীর থেকে উঠে আসা একটা ঘোষণা। ফিওনার নিঃশ্বাসের মৃদু ওঠানামা তার ঘুমন্ত অবস্থাকেও এক ধরনের রহস্যময় আবেশ এনে দিয়েছিল। জ্যাসপার তার দিকে আরও ঝুঁকে পড়ে নিঃশ্বাস বন্ধ করে এক মুহূর্তের জন্য তার মুখের কাছে এসে থামল। আর যদি সেটা না হয়, জ্যাসপারের কণ্ঠস্বর হঠাৎই তীব্র হয়ে উঠল, যেন ভেতরে থাকা এক দানব বেরিয়ে আসতে চাইছে। তার চোখে রক্তিম আভা ফুটে উঠল। তবে জ্যাসপার অরিজিন পুরো পৃথিবী ধ্বংস করে দেবে, জ্বালিয়ে দেবে তার অগ্নি দিয়ে। তার শব্দগুলো যেন শপথের মতোই শোনাচ্ছিল, এক ভয়ঙ্কর শপথ, যা পৃথিবীকে ঝাঁকুনি দিয়ে জাগিয়ে দিতে পারে। জ্যাসপার কয়েক মুহূর্ত চুপ করে রইল। ফিওনার মুখের প্রতিটা ভাঁজ গভীরভাবে লক্ষ্য করল। তারপর তার ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে উঠল। তুমি আমাকেই ভালোবাসবে হার্মিংবার্ড, আমার থেকে পালানোর কোনো পথ নেই। তারপর সে নিজের ভেতরের আগুনকে শান্ত করে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। কক্ষ থেকে বের হওয়ার আগে সে একবার ফিওনার দিকে ফিরে তাকালো। চাঁদের আলোয় ফিওনার মুখটা যেন অদ্ভুত এক মাধুর্যে ভরে উঠেছিল। জ্যাসপার মৃদু হেসে ফিসফিস করে বলল, ইউ আর মাইন ফর এভার। পরের দিন সকালে ফিওনা ধীরে ধীরে ঘুম থেকে জেগে উঠল। কাচের দেয়াল ভেদ করে আসা সূর্যের আলো তার চোখে এসে পড়ছিল। একটু ঝিম মেরে বিছানায় বসে থাকল সে, যেন গতকালের ঘটনাগুলো এখনও তার মনকে আচ্ছন্ন করে রেখেছে। কিন্তু নিজেকে সামলে নিয়ে সে দ্রুত উঠে দাঁড়ালো। নিজের চুলগুলো ঝটপট ঠিক করে একটা হালকা রঙের জিন্সের স্কার্ট আর খয়েরি টপস পরে নিচে চলে এলো। গ্লাস হাউসটা সকালের রোদে ঝলমল করছিল। প্রতিটা কোণ যেন নীরব, শুধু কিচেন থেকে আসা হালকা ধাতব শব্দ আর সুগন্ধে বোঝা যাচ্ছিল কেউ একজন সেখানে ব্যস্ত। ফিওনা কিচেনে ঢুকতেই দেখল অ্যাকোয়ারা ইতিমধ্যে নাস্তার আয়োজন করছে। তার পরনে ছিল হালকা নীল রঙের পোশাক। রান্নার প্রতি তার দক্ষতা দেখে ফিওনার মনে একটু বিস্ময় জাগল। সকাল সকাল আমাকে ছাড়াই কাজ শুরু করে দিয়েছ অ্যাকোয়ারা, ফিওনা বলল, কিচেনের এক কোণে দাঁড়িয়ে। অ্যাকোয়ারা এক মুহূর্ত থেমে মৃদু হেসে বলল, হ্যাঁ, তুমি তো ঘুমিয়েছিলে, ভাবলাম তুমি ক্লান্ত, তাই আর ডাকিনি। ফিওনা মাথা নাড়ল। কি করতে হবে বলো। অ্যাকোয়ারা ফিওনার দিকে এক ঝলক তাকিয়ে বলল, ডিমগুলো ফেটিয়ে দাও, আমি প্যানটা গরম করছি। ফিওনা হাতা আর কাঁসা নিয়ে ডিমগুলো দ্রুত ফেটাতে শুরু করলো। কিচেনের পরিবেশটা হালকা হয়ে এলো। মৃদু কথোপকথনের মাঝে অ্যাকোয়ারা মাঝে মাঝে ফিওনার দিকে তাকাচ্ছিল, যেন তার কিছু বলার ছিল কিন্তু বলছিল না। ডাইনিং টেবিলটি সাজানো শেষ হয়ে গেল। অ্যাকোয়ারা মনোযোগ দিয়ে টেবিলের এক কোণায় থালাবাটিগুলো সাজাচ্ছিল, আর ফিওনা কিচেনে ব্যস্ত ছিল খাবারের বাকি কাজ করতে। সূর্যের আলোয় পুরো লিভিং রুমটা ঝলমল করে উঠছিল।
ইতিমধ্যে জ্যাসপার, অ্যাথিরিয়ন, আলবিরা আর থারিনিয়াস একে একে ডাইনিং টেবিলে এসে বসেছিল। অ্যাথিরিয়ন পিঁপড়ের মতো দ্রুত হাত বাড়িয়ে খাবারের দিকে তাকিয়েছিল। খাবারের উপস্থিতি দেখে তার মুখে উল্লাসের হাসি ফুটে উঠল। জ্যাসু ভাইয়া, এত সুন্দর সুন্দর খাবার কে তৈরি করেছে? উফ, কতদিন এই ধরনের খাবার খাইনি। সারাদিন কেমিক্যাল দিয়ে রেখেছিল আমাকে, অ্যাথিরিয়ন আনন্দের সাথে বলল। অ্যাথিরিয়ন ব্রেডটা তুলে মুখে পুড়তে যাবার সময় হঠাৎই চোখে পড়ল ফিওনা কিচেন থেকে জুসের জগ নিয়ে ডাইনিং টেবিলের দিকে আসছে। এক সেকেন্ডের জন্য অ্যাথিরিয়নের চোখ থেমে গেল ফিওনার দিকে। তার হাত থেকে ব্রেড পড়ে গেল, মুখ খুলে গেল অবাক দৃষ্টিতে। ফিওনার উপস্থিতি এতটাই আকর্ষণীয় ছিল যে অ্যাথিরিয়ন মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে রইল। সে বুঝতেই পারল না কিভাবে তার চোখের সামনে এমন এক অপূর্ব সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। ফিওনার বাদামি চুল, তার কোমল মুখাবয়, তার লাবণ্যময় চোখ, সব কিছু যেন এক অন্য দুনিয়ার সুন্দরী। অ্যাথিরিয়ন অবশেষে নিজেকে সামলাতে পেরে জিজ্ঞেস করল, জ্যাসু ভাইয়া, এই মেয়েটা কে? ফিওনার দিকে চেয়ে জ্যাসপার কোনো কিছু না বুঝেই বলল, ওর নাম ফিওনা, গ্লাস হাউসের শেফ। অ্যাথিরিয়ন আবার তাকালো ফিওনার দিকে। তার মুখে প্রশংসার এক ঝলক ছিল। এত সুন্দর দেখতে শেফ কোথায় পেলে তুমি? অ্যাকোয়ারা হালকা হাসি দিয়ে বলল, ও হিউম্যান গার্ল। অ্যাথিরিয়ন অবাক হয়ে বলল, হিউম্যান? তা আবার আমাদের গ্লাস হাউসে? এজন্যই তো বলি, ভেনাসের কেউ তো এমন দেখতে হয় না, এতটা কোমলমতি সুন্দর। জ্যাসপার একটু রুদ্ধ মনে একটু বিরক্তি দিয়ে বলল, খাবারের সময় এত কথা বলতে নেই, ভুলে গেছিস? ডাইনিং টেবিলের চারপাশে সবার মধ্যে এক ধরনের অস্বস্তি ছড়িয়ে পড়েছিল। ফিওনা জুস ঢেলে দিচ্ছিল, একে একে সবাই খাচ্ছিল, কিন্তু অ্যাথিরিয়ন তার চোখে এখনও ফিওনার প্রতি মুগ্ধতা স্পষ্ট। কিছু একটা বলতে চাচ্ছিল, তার কথায় ছিল এক ধরনের অস্বাভাবিক তীব্রতা। অ্যাথিরিয়ন ফোঁস করে বলল, হাই, আমার নাম অ্যাথিরিয়ন। তার কথায় একটা উন্মুক্ততা ছিল, যেন সে চায় ফিওনার সাথে বন্ধুত্ব শুরু করতে। কিন্তু সে জানত না ফিওনা কি তার এই আকর্ষণকে গ্রহণ করবে, নাকি সে কোনো বিশেষ উত্তর দেবে না। ফিওনা কিছুই বলল না, তবে তার চোখে দৃঢ়ভাবে কিছুটা চিন্তা ফুটে উঠল। সে জানতই অ্যাথিরিয়নই সেই ড্রাগন যাকে তার গ্র্যান্ডপা আটকে রেখেছিল, আর যার জন্য জ্যাসপার তাকে কিডন্যাপ করে এই গ্লাস হাউসে নিয়ে এসেছে। সেই মুহূর্তে ফিওনার হৃদয়ে এক ধরনের টানাপোড়েন চলছিল। তার চোখের আড়ালে ছিল অনেক কষ্ট, অনেক প্রশ্ন, কিন্তু সে চুপ থাকল। অ্যাথিরিয়ন তার আগের উত্তেজনাকে অব্যাহত রেখে বলে উঠল, বাই দ্য ওয়ে, তোমাকে কষ্ট করে আমাকে এত বড় নামে ডাকতে হবে না। তুমি আমাকে রিয়ন বলে ডাকবে, আর আমি তোমাকে ওনা বলে ডাকব। তখনই অপ্রত্যাশিতভাবে জ্যাসপার তীব্র এক রাগান্বিত দৃষ্টিতে তাকালো। তার চোখে একটা ঝলক ছিল, কিছু একটা ভেঙে যাওয়ার। তারপর সে নিজের রাগ সামলাতে না পেরে ফিওনাকে গর্জে উঠল, ফিওনা, গেট আউট ফ্রম হেয়ার। তার গলা ছিল কঠিন, তার প্রত্যেকটা শব্দ যেন খোঁচা দিচ্ছিল ফিওনাকে। ফিওনার চোখে এক মুহূর্তের জন্য হালকা কম্পন দেখা দিল। সে কখনই এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়নি। বাকিরা অস্বস্তি নিয়ে একে একে চুপ হয়ে গেল। অ্যাকোয়ারা, আলবিরা, থারিনিয়াস সবাই স্তব্ধ। তাদের মাঝে নীরবতা ছড়িয়ে পড়ল। ফিওনার চোখে হালকা পানি জমে উঠেছিল। সে কোনো শব্দ না করে ধীর পায়ে ডাইনিং রুম থেকে বের হয়ে গেল। তার ভেতরে এক ধরনের শূন্যতা ছড়িয়ে পড়েছিল, একটা কষ্ট যা তাকে ভেতরে ভেতরে গ্রাস করে চলছিল। অন্যদিকে অ্যাথিরিয়ন হঠাৎ ফিওনার পরিত্রাণের দৃশ্য দেখে মন্তব্য করতে গিয়ে জ্যাসপারকে বলল, উফ জ্যাসু ভাইয়া, এমন ফুলের মতো সুন্দর কোমল একটা মেয়েকে কেউ এভাবে ধমক দিয়ে কাঁদায়। তার কথা ছিল মৃদু, কিন্তু তাতেও কিছুটা মিষ্টি রূপের আভাস ছিল, যেন সে সত্যিই ফিওনার প্রতি মুগ্ধ।
কিন্তু তার এই মন্তব্য এক মুহূর্তের জন্য জ্যাসপারের খেয়াল থেকে পড়ে গেল না। সে একদৃষ্টিতে অ্যাথিরিয়নের দিকে তাকালো। তীব্র এক গর্জন যেন প্রতিটা শব্দে হুঙ্কার ছিল। তার চোখে অগ্নির মতো উত্তেজনা ছিল। প্রতিটা বর্ণ যেন দাগ কেটে যেত অ্যাথিরিয়নের প্রতি। অ্যাথিরিয়ন তৎক্ষণাৎ গম্ভীর হয়ে মাথা নিচু করল, যেন সে বুঝতে পেরেছে তার কথায় কোনো ভুল হয়ে গেছে। তার ভাবভঙ্গিতে স্পষ্ট হয়ে উঠেছিল যে সে আর কিছুই বলতে চাচ্ছে না। টেবিলের চারপাশে অস্বস্তি নেমে এলো। বাকিরা একে একে নিজেদের খাবারে মনোনিবেশ করল, যেন কিছুই হয়নি। কেবল তাদের মধ্যে একটা গভীর নীরবতা ভর করেছিল। জ্যাসপার চুপচাপ বসেছিল, তার মুখাবয়বে কিছুটা শীতল, কিছুটা কঠোর। ফিওনার এভাবে চলে যাওয়া জ্যাসপারের ভেতরে অস্থিরতার ছাপ রেখে গেছে। অ্যাকোয়ারা কিছুক্ষণের জন্য চুপ করে থেকে তার ভাবনা মনে স্থির করতে চেষ্টা করছিল। গতকাল যে জ্যাসপারকে সে দেখল, আজকের আচরণ তার কাছে একেবারেই অচেনা। ফিওনার প্রতি তার অত্যন্ত কোমলতার ভালোবাসা, যা সে গতকাল রাতের ঘটনার মধ্যে দেখেছিল, আজকের ধমকের মধ্যে যেন কোথাও হারিয়ে গেছে। অ্যাকোয়ারা বুঝতে পারছিল না কি ঘটল, কেন এমন দ্বন্দ্ব সৃষ্টি হলো। সে কখনোই জ্যাসপারের মধ্যে এতটা কঠোরতা আশা করেনি। সে জানত যে জ্যাসপার তার নিজের নিয়মার পদ্ধতিতে কাজ করে, কিন্তু আজকের এই আচরণ তার কাছে অবাক করার মতো ছিল। বিশেষত ফিওনার প্রতি তার ব্যবহারে যে নির্মমতা, সেটা যেন সঙ্গতিপূর্ণ নয় তার আগের আবেগের সাথে। অ্যাকোয়ার এই দৃশ্য দেখে হালকা ভ্রুকুচকে ভাবছিল, এটা কি শুধুই একটা ভুল, বা কিছু একটা চাপাচাপির ফলস্বরূপ, নাকি ফিওনার প্রতি তার মনোভাব বদলে গেছে। তার মানে ছিল স্পষ্ট। অ্যাকোয়ারা জ্যাসপারের মানসিক অবস্থাকে খুব ভালোভাবে জানত, আর সে বুঝতে পারছিল যে জ্যাসপার কিছু একটা লুকাচ্ছে। তার কঠোর আচরণ হয়তো কোনো গভীর দ্বন্দ্বের পরিচায়ক। কি হলো প্রিন্সের? সে নিজের মনে এই প্রশ্নটি বারবার করছিল, কিন্তু সঠিক উত্তর তার কাছে ছিল না। ফিওনা নিজের কক্ষে দাঁড়িয়ে গ্লাসের দেয়ালের দিকে তাকিয়ে বাইরের দৃশ্য দেখছিল। একে একে সবকিছু তার মাথায় ঘুরছিল। জ্যাসপারের আচরণ, তার রুক্ষতা, আর সে কিভাবে আগের দিন তার সাথে এত স্নেহময় ছিল। তার মন বিভ্রান্ত হয়ে উঠেছিল। এক মুহূর্তে সে অনুভব করছিল এক ধরনের আকর্ষণ, আর অন্য মুহূর্তে মনে হচ্ছিল যেন তাকে বন্দি করে রাখা হয়েছে। কিন্তু একটাই বিষয় স্পষ্ট ছিল, ফিওনার এখানে থাকতে পারবে না। তার চোখে পানি জমে এলো, তবে সে নিজেকে যতটা সম্ভব শক্ত রেখে তার আস্থাকে দৃঢ় করতে চেষ্টা করল। নিজের মাঝে এক গুমট কষ্ট অনুভব করছিল, কিন্তু এই মুহূর্তে তাকে সিদ্ধান্ত নিতে হবে। সে মনে মনে বলল, কেন ফিওনা, তুই কি আসলে ওই ফায়ার মনস্টারটার কাছে অন্য কিছু আশা করেছিলি? ওই ফায়ার মনস্টারটা তো সবসময়ই এমনটাই করে। তার মনের মধ্যে এক অস্থিরতা উঠল, একটা নতুন পরিকল্পনা। সে জানত যেভাবে জ্যাসপার তার প্রতি আচরণ করেছিল, এবার তাকে নিজের পথ অনুসরণ করতে হবে। ফিওনা নিজের মনকে দৃঢ় করে বলল, না, এবার আমাকে এই মনস্টারটার সাথে কথা বলতে হবে। ওর ভাই ফিরে এসেছে, এবার আমায় মুক্তি পেতে হবে। আমি এখানে আর থাকতে পারবো না। ফিওনার সিদ্ধান্ত সুনির্দিষ্ট ছিল, এখন আর কোনো বাধা নয়। সে যতটা সম্ভব শিগগিরই মুক্তি পাবে। সে জানত জ্যাসপার আর তার আচরণ তাকে যতই আঘাত দিক না কেন, তার নিজের স্বাধীনতা, নিজের জীবনকে ফিরে পাওয়ার সময় চলে এসেছে। পরের দিন সকালবেলা যখন লন্ডনের স্নিগ্ধ বাতাস শহরের রাস্তায় ছড়িয়ে পড়ছিল, তখন জ্যাসপার, থারিনিয়াস আর আলবিরা গাড়িতে চড়ে লন্ডনের দিকে রওনা দিল। তাদের গন্তব্য ছিল ডক্টর আর্থারের সঙ্গে সাক্ষাৎ, কিন্তু যা তারা সেখানে পৌঁছানোর পর জানতে পারল, তা ছিল এক অপ্রত্যাশিত এবং বীভৎস ঘটনা। লন্ডনের পুলিশ বিভাগে কেসটি চলে এসেছে, আর তা এক বিভ্রান্তির ভেতর। ওয়াংলির মৃত্যু আর পুরো ল্যাবের বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়েছে। চীনের সরকারের তরফ থেকে তৎপরতা শুরু হয়েছে।
কারণ এটি এমন একটা ঘটনা ছিল যে সহজেই পাশ কাটিয়ে যাওয়া সম্ভব না। বিজ্ঞানী ওয়াংলির মৃত্যু কোনো সাধারণ মৃত্যুর মতো ছিল না। তার চমকপ্রদ কাজের ফলেই তা একটা তদন্তের বিষয় হয়ে দাঁড়িয়েছিল। লন্ডনের পুলিশ, বিশেষত একজন বড় অফিসার, তদন্তের জন্য ডক্টর আর্থারকে গ্রেফতার করেছে। অফিসার রবার্টসনের নির্দেশে ডক্টর আর্থারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। আর শীঘ্রই পুরো কেসটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বিস্তার লাভ করবে, কারণ ডক্টর আর্থারের সাথে দীর্ঘদিনের গবেষণা ও ওয়াংলির সম্পর্ক ছিল। থারিনিয়াস চুপ করে কিছুক্ষণ ভাবল, তারপর মাথা নিচু করে বলল, প্রিন্স, এখন আমাদের কি হবে? দ্বিতীয় মিশন আমাদের কিভাবে সম্পন্ন হবে? আমাদের হাতে তো আর কোনো সায়েন্টিস্ট নেই পৃথিবীর। জ্যাসপার এক মুহূর্ত চুপ থেকে উত্তর দিল। তার কণ্ঠে এক গভীর আত্মবিশ্বাস ছিল। আছেন। আমাদের হাতে এখন আছেন শুধুমাত্র মিস্টার চেনসিং। আলবিরা কিছুটা বিরক্ত হয়ে প্রশ্ন করল, কিন্তু আমরা তাকে কোথায় পাব? তাকে খুঁজে বের করার উপায় কি আছে? জ্যাসপার আবারও কিছুটা সময় নিল। তার চোখ গম্ভীর হয়ে উঠল। সেদিন মিটিংয়ে ওয়াংলি একটা কথা বলেছিল, মিস্টার চেনসিংকে সে কোথাও আটকে রেখেছে। আমি জানি আমার সাথে যে ডিভাইসটা আছে সেটাই আমাদের পথ দেখাবে। এই ডিভাইসের মাধ্যমে আমরা হ্যাকিং করেছি সেদিন, আর ওর সব তথ্য সংগ্রহ করেছি। এই ডিভাইসে আমরা জানতে পারবো মিস্টার চেনসিং কোথায় আছেন। আলবিরা হতাশার মিশ্রণে বলল, তবে প্রিন্স, একটা প্রশ্ন থেকেই যায়। মিস্টার চেনসিং কি আমাদের মিশন সফল করতে রাজি হবেন? তাকে কি আমরা বিশ্বাস করতে পারব? জ্যাসপার তার মাথা উঁচু করে বলল, তার চোখে এক ধরনের অদৃশ্য দৃষ্টি ছিল। কেন হবে না? মিস্টার চেনসিংয়ের জীবনের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে তার নাতনি ফিওনা, যে এখন আমার হাতে বন্দী। থারিনিয়াস একটু ঠান্ডা হয়ে বলল, তাহলে আমাদের আগামী পদক্ষেপ স্পষ্ট। আমরা তার সাথে কথা বলবো তাকে আমাদের মিশনে যুক্ত করার জন্য। জ্যাসপার চোখ বন্ধ করে একটা দীর্ঘ নিঃশ্বাস নিল। তারপর কনিষ্ঠ সদস্যদের দিকে তাকিয়ে বলল, এই মিশন হবে আমাদের সব থেকে কঠিন, কিন্তু একবার শুরু হলে আর পেছনে তাকানোর সুযোগ থাকবে না। আমাদের লক্ষ্য স্থির। জ্যাসপার তার চোখের দৃষ্টি আরও তীক্ষ্ণ করে বলল, এখন চলো, দ্রুত ল্যাবে ফিরতে হবে। আমাদের আরেকটা মিশন যোগ হলো। মিস্টার চেনসিংকে উদ্ধার করতে হবে। তার কণ্ঠে এক অদ্ভুত শক্তি ছিল, যেন প্রতিটা শব্দের সঙ্গে তার রাগ আর সিদ্ধান্তের দৃঢ়তা জড়িয়েছিল। আলবিরা আর থারিনিয়াস একে অপরকে দেখে যেন বুঝতে পারল এটাই তাদের শেষ সুযোগ। মিস্টার চেনসিংয়ের জীবন উদ্ধার করতে না পারলে তাদের মিশন সম্পূর্ণ হবে না। তারা দ্রুত গাড়ি করে একটা নির্দিষ্ট পাহাড়ের দিকে রওনা হলো। সেখান থেকেই মূলত ড্রাগন রূপ ধরে ল্যাবে ফিরে আসবে, আর অপেক্ষা না করে রওনা দিল ল্যাবের দিকে। দুপুর আর বিকেলের মাঝামাঝি সময়। পাহাড়ে সূর্যের নরম আলো পড়েছে। গ্লাস হাউস যেন একটা জলজলে ক্রিস্টালের মতো দেখাচ্ছে। জ্যাসপার, থারিনিয়াস আর আলবিরা তখন তাদের ল্যাবে গবেষণায় ব্যস্ত। গ্লাস হাউসের অন্য একটা অংশে অ্যাথিরিয়ন একা বসে বিরক্তি কাটানোর চেষ্টা করছিল, কিন্তু সেই বিশাল বাড়ির নিস্তব্ধতা তাকে ক্লান্ত করে তুলছিল। কিছুক্ষণ পর অ্যাথিরিয়ন উঠে বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তার মনে পড়ল পাহাড়ের সেই দুর্বিস্তৃত ফুলের বাগানের কথা। হাঁটতে হাঁটতে সে অ্যাকোয়ারার ঘরে গিয়ে বলল, অ্যাকোয়ারা, ভাবছি ফুলের বাগানে একটু ঘুরে আসি, তুমি কি বলো? অ্যাকোয়ারা তার দিকে তাকিয়ে মৃদু হাসল। ঠিক বলেছ অ্যাথিরিয়ন, এখন তো প্রিন্স আর বাকিরা ল্যাবে, ফিরতে সময়ও লাগবে। আমরাও এই সুযোগে বাগানে একটু সময় কাটিয়ে আসি। অ্যাথিরিয়ন মাথা নাড়ল, কিন্তু তার মনের গভীরে অন্য কিছু কাজ করছিল। একটু থেমে অ্যাকোয়ারা বলল, ফিওনাকেও সাথে নেই, কি বলো? অ্যাথিরিয়নের ভ্রু কুঁচকে গেল। সে বলল, ওই যে ওনা, মানে হিউম্যান গার্লটা। অ্যাকোয়ারা হেসে বলল, হ্যাঁ, ফিওনা। ও অনেক মিশুক। তিনজন মিলে গেলে বেশি মজা হবে। অ্যাথিরিয়ন কাঁধ ঝাঁকালো। ঠিক আছে,
তাহলে তো আরও ভালো হয়। চলো, ওকে বলো। অ্যাকোয়ারা দ্রুত ফিওনার কাছে গিয়ে সব কথা জানালো। ফিওনা একটু ভাবল, কিন্তু পাহাড়ি বাগানের সৌন্দর্যের কথা ভেবে আনন্দিত হয়ে রাজি হয়ে গেল। অবশেষে ফিওনা একটা চীনের ঐতিহ্যবাহী ডিজাইনের আধুনিক স্কার্ট পরে নিল। তার শার্টটা হালকা গোলাপি রঙের, যার কলার এবং হাতার কিনারায় সূক্ষ্ম সোনালি এমব্রয়ডারি। শার্টের মাঝখানে চীনের পুরাতন চিত্রকলার অনুপ্রেরণায় একটা সূক্ষ্ম ফুলের নকশা আঁকা। স্কার্টটা গাঢ় নীল রঙের, হাঁটু পর্যন্ত লম্বা, আর এতে ছোট ছোট পিঙ্ক পিওনি ফুলের প্রিন্ট ছড়িয়ে রয়েছে। কোমরে একটা সিল্কের বেল্ট বাঁধা, যা তার পুরো সাজকে একদম মার্জিত ছোঁয়া দিয়েছে। অ্যাথিরিয়ন পরেছিল কালো রঙের একটা হালকা কিন্তু দীর্ঘ ওভারকোট। কোটের উপর সাদা সুতোর সূচিকর্মে ড্রাগনের লেজের মতো জটিল ডিজাইন ছিল, যা তার ব্যক্তিত্বকে আরও রহস্যময় করে তুলেছে। তার ভেতরে ছিল সাদা শার্ট এবং ডার্ক গ্রে ট্রাউজার। হাঁটার সময় কোটের প্রান্ত বাতাসে দুলছিল, যা তাকে আরও রাজকীয় লাগছিল। অ্যাকোয়ারা একটা গাঢ় নীল রঙের গাউন পরেছিল, যার নিচের অংশে নক্ষত্রের মতো ঝলমলে সিলভার এমব্রয়ডারি। গাউনের হাতাগুলো ছিল ঢিলে ঢালা, যা হাঁটা চলার সময় বাতাসে সুরেলাভাবে দুলছিল। তার কোমরে একটা সরু চেইন আকৃতির বেল্ট এবং গলার কাছে একটা ছোট্ট নীলরত্ন বসানো ছিল, যা তার পোশাকের সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছিল। অবশেষে তারা গ্লাস হাউস থেকে বের হয়ে পাহাড়ি পথ হেঁটে কিছুটা দূরে একটা বড় বাগানে পৌঁছালো। বাগানটা যেন এক স্বর্গীয় স্থান। পুরো এলাকা জুড়ে বিভিন্ন রঙের ফুল ফুটেছিল। গোলাপি, পিওনি, লাল হলুদের মিশ্রণে ডালিয়া, সাদা, ল্যাভেন্ডার রঙের ক্যামেলিয়া, সবাই মিলে যেন রঙের সমুদ্র তৈরি করেছে। বাগানের মাঝখানে একটা ছোট ঝর্ণা ছিল, যার পানি সূর্যের আলোয় চিকচিক করছিল। ঝর্ণার পাশে রঙিন তিতির পাখি এবং বর্ণিল প্রজাপতিগুলো উড়ে বেড়াচ্ছিল। বাগানের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল এক বিশেষ ধরনের গোলাপি ও সোনালি রঙের ফুল, যাকে এলডর লিলি বলা হয়। এই ফুলগুলোর পাপড়িতে সূর্যের আলো পড়লে যেন তা উজ্জ্বল হয়ে ওঠে। চারপাশে ছড়ানো ছোট সবুজ গাছপালা ও ফুলের গন্ধ পরিবেশকে মনোমুগ্ধকর করে তুলেছিল। ফিওনা মুগ্ধ দৃষ্টিতে চারপাশের ফুলগুলোর দিকে তাকিয়েছিল। এলডার লিলির ঝলমলে পাপড়ি, গোলাপি পিওনির কোমলতা আর ক্যামেলিয়ার শ্বেতশুভ্র আভা যেন তাকে অন্য এক জগতে নিয়ে গিয়েছিল। ফুলের সুবাসে বাতাস ভারী হয়ে উঠেছিল, আর ঝর্ণার স্নিগ্ধ শব্দ সেই মুহূর্তকে আরও নিবিড় করে তুলেছিল। ঠিক তখনই অ্যাথিরিয়ন তার পাশে এসে দাঁড়ালো। তার দীর্ঘ ছায়া ফিওনার উপর পড়তেই ফিওনা চমকে তার দিকে তাকালো। অ্যাথিরিয়নের মুখে এক রহস্যময় হাসি। কি দেখছো? ফুলের সৌন্দর্য? তার কণ্ঠ ছিল গভীর, কিন্তু তাতে এক ধরনের বন্ধুত্বপূর্ণ উষ্ণতা লুকিয়েছিল। ফিওনা ধীরে ধীরে মাথা নাড়ল, ফুলের দিকে ইঙ্গিত করে। অ্যাথিরিয়ন মৃদু হেসে বলল, তোমার থেকে বেশি সুন্দর কিছুই দেখিনি। ফিওনার মুখ একটু গম্ভীর হয়ে গেল। কথাটা শুনে সে কিছুটা অস্বস্তি বোধ করলেও চুপ রইল। তার গাল হালকা লালচে হয়ে উঠল, যা দেখে অ্যাথিরিয়ন হাসি চেপে রাখল। আচ্ছা, অ্যাথিরিয়ন কথা ভাঙল, তুমি মনে হয় কম কথা বলো, তাই না? ফিওনা মাথা তুলে শান্ত স্বরে বলল, আমি অযথা কথা বলতে ভালোবাসি না। অ্যাথিরিয়নের ঠোঁটের কোণে আরও এক চিলতে হাসি ফুটে উঠল। দ্যাটস লাইক মাই চয়েস। তার কণ্ঠের প্রশংসা আর মৃদু প্রশান্তি ফিওনাকে এক মুহূর্তের জন্য স্তব্ধ করে দিল। তবে সে কিছু না বলে ফিরে তাকালো সেই এলডার লিলির দিকে, যেন সেখানেই তার সমস্ত মনোযোগ আটকে আছে। অ্যাথিরিয়নও তার পাশে দাঁড়িয়ে রইল, প্রকৃতির শান্ত পরিবেশ উপভোগ করতে করতে। তাদের নীরব উপস্থিতি যেন বাগানের সৌন্দর্যকে আরও গভীর করে তুলেছিল। জ্যাসপার তার গবেষণাগারের হাইটেক টেবিলের সামনে দাঁড়িয়ে ডিভাইসটি সক্রিয় করল। স্ক্রিনে ভেসে উঠল একটা নীল বিন্দু, যা নির্দেশ করছিল চেনসিংয়ের সুনির্দিষ্ট অবস্থান। তার চোখে ঝলসে উঠল এক ধরনের আত্মবিশ্বাস। ফাইনালি, জ্যাসপার বলল, তার কণ্ঠে জয়ধ্বনি মিশ্রিত শীতলতা।
চেনসিংয়ের লোকেশন পেয়ে গেছি, আর অপেক্ষা নয়। তার সামনে দাঁড়ানো থারিনিয়াস ও আলবিরা মনোযোগ দিয়ে শুনছিল। জ্যাসপার ধীরে ধীরে বলল, থারিনিয়াস, আলবিরা, আশা করি এই মিশন তোমরা ঠিকভাবে কমপ্লিট করতে পারবে। আমাকে তো আর দরকার পড়বে না, তাই তো? থারিনিয়াস সামান্য মাথা নিচু করে বলল, নিশ্চয় প্রিন্স, আমরা নিজেরা এটা হ্যান্ডেল করব। জ্যাসপারের ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। গুড, তাহলে কালকের মধ্যে কাজ শেষ চাই। ইনশিওর নো হার্ম কামস টু হিম। তাকে সোজা ল্যাবে আনবে। আমি চাই না মিশনে কোনো ভুল হোক। আলবিরা দৃঢ়কণ্ঠে বলল, ইয়েস প্রিন্স অরিজিন, আপনার নির্দেশই আমাদের কাছে চূড়ান্ত। এক মুহূর্ত চুপ থেকে জ্যাসপার আবার বলল, তোমাদের সক্ষমতা পরীক্ষা করার সময় এটা। ফেল করার কোনো সুযোগই নেই। গেট ইট ডান ফ্ললেসলি। থারিনিয়াস সম্মতিসূচক ভঙ্গিতে বলল, প্রিন্স, মিস্টার চেনসিংকে নিরাপদে আপনার কাছে নিয়ে আসব। আলবিরা যোগ করল, উইল এনশিওর ইটস এ সাকসেস প্রিন্স। জ্যাসপার তাদের দিকে একবার তাকিয়ে বলল, তাহলে যাও, প্রস্তুতি শুরু করো। আমি রিপোর্টের জন্য অপেক্ষা করব। দুজনেই মাথা নুইয়ে বলল, অ্যাজ ইউ কমান্ড প্রিন্স। বিকেলের শান্ত স্নিগ্ধ আলো নেমে আসছিল, আর সূর্য তার শেষ রূপে আকাশে রক্তিম রং ছড়াচ্ছিল। গ্লাস হাউসের সাথে পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে অ্যাথিরিওনার অ্যাকোয়ারা আলোচনায় ব্যস্ত ছিল। তাদের মধ্যে অদ্ভুত এক গম্ভীরতা ছড়িয়ে পড়েছিল। এরই মাঝে ফিওনা একটু দূরে দাঁড়িয়েছিল। সূর্যের মৃদু আলোর মাঝে এক অদ্ভুতভাবে শান্তি খুঁজে পাচ্ছিল। হঠাৎ তার চোখ পড়ে একটা ফুলে, সাদা পাপড়ি আর সোনালি শিরা দিয়ে সজ্জিত এক অদ্ভুত ফুল, যা তার চারপাশের বাকি সব ফুলের থেকে আলাদা ছিল। এটি ছিল লুনার ব্লুম, যার নাম থেকেই তার রহস্যময় চরিত্রের ইঙ্গিত মিলত। ফিওনার মন অজান্তেই ফুলটির দিকে আকৃষ্ট হয়ে গেল। ফুলটি দেখতে এতই সুন্দর ছিল যে তার কাছাকাছি পৌঁছানোর পর যেন সময় থেমে গিয়েছিল। গাঢ় সাদা পাপড়ির মাঝে সূর্যের আলো এসে পড়ে, যেন এটি এক নক্ষত্রের মতো উজ্জ্বল হয়ে উঠেছিল। ফিওনা ফুলের সৌন্দর্য এবং তার সুবাসে মুগ্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তখন সে বুঝতে পারল অদ্ভুত এক টান অনুভব হচ্ছে তার ভেতর। এটা শুধু সৌন্দর্য নয়, যেন কিছু রহস্যময়তা ফুলটির মধ্যে লুকিয়ে আছে। ফুলটির পাপড়ি এতটাই সূক্ষ্ম এবং মসৃণ ছিল যে তা হাতে নিতেই যেন এক অদ্ভুত অনুভূতি ছড়িয়ে পড়ল। কিছুক্ষণ পর ফিওনা এক অজানা আকর্ষণে ফুলটির একটা পাপড়ি তুলে নিয়েছিল। সজাগ না হয়ে সে হালকাভাবে সেটি নিজের ঠোঁটে ছোঁয়ালো। ফুলটির সুগন্ধ তার শরীরের প্রতিটা কোষে পৌঁছাতে শুরু করল, আর সাথে সাথে তার মনও যেন আরো হালকা হয়ে উঠল। সুগন্ধের মাঝে যেন কিছু একটা শক্তি ছিল, যা তাকে আরো গভীরভাবে আচ্ছন্ন করছিল। অ্যাথিরিওনার অ্যাকোয়ারা তখনও তাদের আলোচনা চালিয়ে যাচ্ছিল, কিন্তু ফিওনা যেন আর তাদের কথা শুনছিল না। ফুলের সুবাসে ডুবে গিয়ে সে নিজেকে পুরোপুরি ভিন্ন এক জগতের অংশ মনে করছিল, যেখানে কিছুই স্পষ্ট ছিল না, শুধু অনুভূতি প্রবাহিত হচ্ছিল। ফিওনা অজান্তেই ফুলটির পাপড়ি চিবিয়ে খেতে শুরু করল। প্রথমটায় পাপড়ির মিষ্টির স্বাদ তার জিভে লেগেছিল, কিন্তু পরক্ষণেই সে অনুভব করল সেই স্বাদটিও যেন আরো গভীরভাবে তার সত্তায় প্রবাহিত হচ্ছে। ফুলটির স্বাদ ছিল অদ্ভুত, এক ধরনের তীব্র মিষ্টতা, যা তার মনে এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি করেছিল। ফুলের পাপড়ির নেশা ধীরে ধীরে তার মস্তিষ্কে ছড়িয়ে পড়ছিল, যেন কিছু একটা শিথিল এবং মনোরম ছিল। সে আর কিছু ভাবতে পারছিল না, শুধুমাত্র ফুলের অসীম সৌন্দর্য আর তার অদ্ভুত সুবাসের অনুভূতিতে মগ্ন হয়ে গিয়েছিল। অ্যাকোয়ারা দ্রুত ফিওনাকে ডাকল। ফিওনা, তুমি ঠিক আছো? তার কণ্ঠে উদ্বেগ ছিল। ফুলের নেশার প্রভাবে ফিওনার শরীর আর মন যেন পুরোপুরি শিথিল হয়ে গিয়েছিল। তাই সে একটু ধীর গতিতে মাথা তুলল, ধীরে ধীরে নিজের চারপাশে ফিরে আসছিল। তবে মস্তিষ্কে একটা অদ্ভুত ভোতাভাব ভর করেছিল। হ্যাঁ,
আমি ঠিক আছি, ফিওনা বলল, কিন্তু তার কণ্ঠ একটু ঝাপসা, যেন কিছুটা বিভ্রান্ত ছিল। তার মন এখনো ফুলের প্রভাবের মধ্যেই আবদ্ধ ছিল। তবে অ্যাকোয়ারা ও অ্যাথিরিয়নের অনুশীলিত চোখে পরিলক্ষিত হচ্ছিল যে ফিওনার হুঁশ ফিরে এসেছে। তিনজন একসাথে গ্লাস হাউসে ফিরে আসলো। পথে ফিওনা মনে মনে ভাবছিল জ্যাসপার যখন ফিরে আসবে তখন তার সাথে কথা বলবে, তার মুক্তির জন্য কথা বলবে। কিন্তু সে জানতো না যে ফুলের প্রভাব তার শরীরে পুরোপুরি শুরুর জন্য অপেক্ষা করছে। আধা ঘন্টার মধ্যে ফুলের নেশা আরও তীব্র হতে শুরু করবে। ফিওনার অজান্তেই তার দেহ মনের প্রতিক্রিয়া শুরু হয়েছিল, কিন্তু সে এই সময় কিছুই বুঝতে পারছিল না। তার মাথায় একমাত্র চিন্তা আসছিল জ্যাসপার তার থেকে মুক্তি পাওয়া। 10 মিনিট পর জ্যাসপার গ্লাস হাউসে ফিরে আসে। তার চোখে কিছুটা ক্লান্তির ছাপ ছিল, আর শরীরেও অল্প অস্বস্তি অনুভব করছিল। সে ব্লেজারটা খুলে সাদা শার্ট আর কালো টাই পরিধান করে ইজি চেয়ারে বসে মাথায় হেলান দিয়ে রাখল, যেন কিছুটা বিশ্রাম নিচ্ছে। মৃদু মাথা ব্যথা অনুভব করছিল, আর তাই সেদিকে মনোযোগ দেওয়ার জন্য সে অ্যাকোয়ারাকে কফি আনতে বলে। অ্যাকোয়ারা কফি নিয়ে চলে যাওয়ার সময় ফিওনার মনে অন্য কিছু চিন্তা ঘুরছিল। আজকে সে আর কিছু অপেক্ষা করতে চায় না। তার মধ্যে এক অদ্ভুত তাড়না ছিল, যে তাড়না তাকে জ্যাসপারের কাছে নিয়ে গেল। সে সিদ্ধান্ত নেয় নিজেই কফি নিয়ে যাবে, কিন্তু কেবল কফি দেওয়ার জন্য নয়। এই মুহূর্তে ফিওনার মন ছিল অন্য কোথাও। সে তার ভেতরে জমে থাকা কথাগুলো জ্যাসপারের সাথে শেয়ার করতে চায়। বিশেষ করে তার মুক্তি পেতে হবে, এটা তাকে বলতেই হবে। ফিওনা সামান্য সতর্কভাবে কফি নিয়ে এগিয়ে যায়। তার মুখে একটু সংকোচ, কিন্তু সে জানে যে আজকের এই মুহূর্তটা তাকে সাহসী হতে হবে। কফি হাতে নিয়ে দরজার ভেতরে দাঁড়িয়েছিল ফিওনা। তার মুখে কিছুটা সংকোচ আর মনে কিছুটা দ্বিধা ছিল। জ্যাসপার তখনও ইজি চেয়ারে বসেছিল, মাথাটা হেলান দিয়ে। চোখ বন্ধ করে নীরবতা ভাঙছিল না। কিছুক্ষণ পর তার ঠান্ডা গম্ভীর কণ্ঠ ভেসে আসলো, তুমি হঠাৎ এই সময় আমার কক্ষে? আর কফি তুমি আনলে কেন? ফিওনা একটু অবাক হয় তাকে দেখে। তার প্রশ্নের ভেতর এক ধরনের কৌতূহল ফুটে উঠেছিল। এতক্ষণ নিজের মনকে সামলে নিয়ে ফিওনা কফির গ্লাসটি তার দিকে এগিয়ে দিয়ে বলল, আপনি না দেখে কি করে বুঝলেন আমি? জ্যাসপার চোখ না খুলে এক মুহূর্ত নীরব ছিল। তারপর তার ঠান্ডা কণ্ঠে এক শব্দে উত্তর দিল, হরমোনাল স্মেল। ফিওনা দীর্ঘক্ষণ চুপ থাকার পর এক ঝটকায় নিজের মনকে জড়ো করল। তার কণ্ঠে শান্ত কিন্তু দৃঢ় ভঙ্গিতে বলল, বলছি যে যার জন্য আমাকে আটকে রেখেছিলেন আপনার ভাই তো ফিরে এসেছে। এখন আমাকে মুক্তি দিন, আমাকে আমার বাসায় ফিরে যেতে দিন। আর তো কোনো কাজ নেই আমার এখানে। তার কথা শুনে জ্যাসপার অমনি চোখ খুলে ফেলল। সে ইজি চেয়ারে হেলান দেওয়া অবস্থা থেকে সোজা হয়ে বসে গেল। তার দৃষ্টি ছিল রাগান্বিত এবং তীব্র, যেন এই মুহূর্তে ফিওনার উক্তির জন্য কিছু একটা ভীষণ ক্ষোভ জমে গেছে তার ভেতরে। ফিওনা তার চোখের দিকে তাকিয়ে কিছুটা ভীত হয়ে পড়ে। এক অজানা শঙ্কা তার মনকে চেপে ধরে। জ্যাসপারের চোখে যে তীব্রতার ছাপ ছিল তা দেখে ফিওনার হাতের কফির মগটা কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে যায়। মগটি নিচে পড়ে গিয়ে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ে, কিন্তু ফিওনার দৃষ্টি সেই মুহূর্তে একটুও সরে না। তার সমস্ত মনোযোগ সেই রাগান্বিত চোখের দিকে। তার চোখে যেন আগুন ছিল, আর সেই আগুন ফিওনাকে ভয়ঙ্করভাবে তাড়িত করছিল। এ এক নতুন ফিওনা ছিল, যে আগে কখনো জ্যাসপার কেমন রাগান্বিত অবস্থায় দেখেনি। জ্যাসপার হঠাৎই দ্রুত উঠে আসে, তার চোখে আগুনের মতো ক্ষোভ এবং তীব্রতা। ফিওনার বাহু দুটো যেন শক্ত লোহার শেকলের মতো ধরে ফেলল। তাকে গ্লাসের দেয়ালের সঙ্গে চেপে ধরে। ফিওনা কিছুটা অবাক হয়ে চেষ্টা করেছিল, কিন্তু তার শক্তি কোথাও নেই। জ্যাসপার তার নরম কণ্ঠে কেটে বলল, তোমার এত সাহস, আমার থেকে মুক্তি পেতে চাইছো? ফিওনার বুকের মধ্যে এক ভীতিকর অনুভূতির তৈরি হয়, কিন্তু সে নিজেকে একটু নরম করতে চায়নি।
তবুও জ্যাসপারের চোখে রাগ ও ক্ষোভ দেখে তার শরীর কাঁপছিল। জ্যাসপার আরও কাছ থেকে এক ভয়ঙ্কর ভঙ্গিতে ফিওনার মুখের কাছে এসেছিল। তার গলা থেকে বেরিয়ে আসে ঠান্ডা এবং তীক্ষ্ণ এক উচ্চারণ, লিসেন এলিসন ফিওনা, শুনে রাখো, এই ড্রাগন মনস্টারের হাত থেকে তোমার মুক্তির কোনো উপায় নেই। আজকে আবারও শেষবার বলে রাখলাম, এই পৃথিবী ত্যাগ করার আগ পর্যন্ত তোমার আমার কাছ থেকে নিস্তার নেই। ফিওনা এক মুহূর্ত চুপ ছিল। তার শরীরে যেন আগুন জ্বলছিল, কিন্তু তার চোখে ছিল এক দৃঢ়তা। কিভাবে সেই অবস্থায় টিকে থাকতে পারে, এটাই ছিল তার একমাত্র লক্ষ্য। জ্যাসপার তার চোখে ঝলসে ওঠা তীব্র রাগের পরেও তার মাঝে এক ধরনের অদৃশ্য শক্তির উপস্থিতি অনুভব করেছিল। জ্যাসপার জানত তার রাগ আর দখল জানানো ছাড়াও কিছু একটা লুকিয়েছিল, কিন্তু তার এই কথায় এমন এক ধরনের কঠিন সতর্কতা ছিল যে ফিওনার সামনে কোনো মুক্তির রাস্তাই ছিল না, যতক্ষণ না সে নিজেই তা চেয়েছে। জ্যাসপার পুনরায় ফিওনাকে ছেড়ে ইজি চেয়ারে হেলান দিয়ে চোখ দুটো বন্ধ করে শান্ত গলায় বলল, এখন আমার সামনে থেকে যাও। ফিওনা কেবলমাত্র কক্ষ থেকে বের হয়ে যাওয়ার জন্য পা বাড়ায়, আর তখনই তার শরীরে ফুলের বিষাক্ত প্রতিক্রিয়া শুরু হলো। তার চোখ ঝাপসা হতে শুরু করলো, যেন অন্ধকারে সব কিছু ঢেকে যাচ্ছে। সেই রোমাঞ্চকর গন্ধের প্রভাবে তার পেটে তীব্র মোচড় দিচ্ছিল, আর মাথার ভেতর হালকা ঘোর অনুভূত হচ্ছিল। মনে হচ্ছিল পৃথিবী তার চারপাশ থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে, আর তার সমস্ত অনুভূতি যেন আলাদা আলাদা হয়ে যাচ্ছে। ফিওনার পা কাঁপছিল, কিন্তু সে কোনো রকমে নিজেকে সামলানোর চেষ্টা করছিল। সে গ্লাসের দেয়াল এক হাতে ধরে শক্ত করে চেপে ধরল, যেন নিজেকে স্থির রাখতে পারে। তবুও সে নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। ফুলের প্রতিক্রিয়া ছিল এক ধরনের মাদকতা, যা তাকে নিজের থেকে অনেক দূরে নিয়ে যাচ্ছিল। আমার আমার ফিওনা শব্দটা বলার চেষ্টা করল, কিন্তু কণ্ঠে ঘোর চলে আসছে, যেন সে সঠিকভাবে কিছুই বলতে পারছে না। সে মাথা নিচু করে আরও একটা গভীর শ্বাস নিল, চেষ্টা করলো যেন তার শরীরকে সামলাতে পারে। জ্যাসপার তখনও চোখ দুটো বন্ধ রেখে পুনরায় বলল, এখানে দাঁড়িয়ে আছো কেন, যাচ্ছ না কেন? ফিওনা আরও একবার তার পা চালাতে গেল, কিন্তু সে প্রায় পড়েই যাচ্ছিল। তার হাতে শক্তি নেই, তার মাথা ঘুরছে, আর কিছুই পরিষ্কার মনে করতে পারছিল না। ফিওনা টলতে টলতে সামনের দিকে এগোচ্ছিল, কিন্তু হঠাৎ করেই দৃষ্টি ঝাপসা হয়ে গেল। মাথা ঘুরতে শুরু করলো, আর মাটি যেন পায়ের নিচ থেকে সরে যেতে লাগলো। পড়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে একজোড়া বলিষ্ঠ হাত যেন শূন্য থেকে উদ্ভূত হয়ে ওকে আঁকড়ে ধরল। জ্যাসপারের হাতে ফিওনা ধরা পড়ল, যেন ওজনহীন একটা পাখি। তার শক্তপোক্ত বুকের উষ্ণতার মধ্যে ফিওনা যেন ক্ষণিকের জন্য নিরাপদ আশ্রয় খুঁজে পেল। শক্তপোক্ত পেশিগুলো ফিওনাকে ঘিরে রেখেছিল এমনভাবে যেন পৃথিবীর কোনো শক্তি তাকে আঘাত করতে পারবে না। জ্যাসপার তার বাহুতে থাকা ফিওনার অবসন্ন শরীরটাকে আলতো করে ধরে উপরের দিকে তুলে ধরল। তার গভীর সবুজ জলজলে চোখ ফিওনার ক্লান্ত মুখের দিকে নিবদ্ধ হলো, যেন সব কিছু পড়ে ফেলতে চাইছে। নিজের ভয় আর উদ্বেগের আভাসটুকু লুকাতে পারল না। ফিওনা, কি হয়েছে তোমার? তার কণ্ঠে গভীর উদ্বেগের মিশেল, তীব্র অথচ কোমল। তোমার কি শরীর খারাপ লাগছে? ফিওনা সামান্য কাপা গলায় কিছু বলতে চাইছিল, কিন্তু শব্দগুলো আটকে যাচ্ছিল। তার ধীরে ধীরে ওঠানামা করা নিঃশ্বাস জ্যাসপারের বুকের গভীরে তাপ অনুভব করছিল। জ্যাসপার আলতোভাবে তার আঙুল দিয়ে ফিওনার চিবুক ধরে মুখটা নিজের দিকে তুলল। তার চোখে যেন এক অনন্ত দিগন্তের গভীরতা। সেখানে দুশ্চিন্তা ছিল, আবার কিছু অদ্ভুত মমতা, যা এক অসম্ভব শক্তি আর কোমলতার মিশ্রণে ভরা। ফিওনার দুর্বলতা যেন মুহূর্তেই ছাপিয়ে উঠল এই শক্তি আর উষ্ণতায়। তার চারপাশের দুনিয়া অস্পষ্ট হয়ে গেল। কেবল অনুভূত হলো জ্যাসপারের সে অদ্ভুত শক্তি আর নিরাপত্তা। মনে হলো যেন এই মুহূর্তে সে শুধু জ্যাসপারের,
তার শক্ত হাতের আলিঙ্গন আর গভীর কণ্ঠের নীরব প্রতিশ্রুতি ফিওনাকে বলে দিল, যতক্ষণ আমি আছি তোমার কিচ্ছু হবে না। তখনই ফিওনা মুখ তুলে তাকালো। তার চোখে যেন এক ধরনের অদ্ভুত মাদকতা ছড়িয়ে পড়েছে, একটা গভীর শূন্যতা, আবার একসঙ্গে অসম্ভব তীব্র কিছু। জ্যাসপার সেই চোখের দিকে তাকিয়ে যেন কিছুটা স্তব্ধ হয়ে গেল। ফিওনার দৃষ্টি এমন ছিল যেন সে প্রচণ্ড অ্যালকোহল পান করেছে এবং বাস্তবতার সঙ্গে সমস্ত সংযোগ হারিয়ে ফেলেছে। হঠাৎ করে ফিওনা জ্যাসপারের কাঁধে ছোট ছোট মৃদু ধাক্কা দিতে শুরু করল। তার গলার স্বর একেবারে বাচ্চাদের মতো অভিমানী হয়ে উঠল। আপনি আপনি অনেক পচা। জ্যাসপারের ভ্রু সামান্য কুঁচকে গেল। এমন আচরণে সে যেন কিছুটা বিভ্রান্ত, আবার খানিকটা মুগ্ধ। ফিওনা ততক্ষণে অভিমানের স্রোতে ভেসে যাচ্ছে। গ্রান্ডপার মতোই আপনি। সেও আমাকে কখনো কোথাও যেতে দিত না, সব সময় ঘরে আটকে রাখতেন। আর এখন আপনিও আমাকে আটকে রেখেছেন। ফিওনার কণ্ঠস্বর ভাঙল। অভিমানের জড়তা চোখের কোণায় জমে থাকা অশ্রুতে তার কথাগুলো যেন আরো আবেগময় হয়ে উঠল। তারপর কাদার ভান ধরল সে। মুখ কুঁচকে জ্যাসপারের বুকের দিকে মাথা নিচু করে নিজের ছোট ছোট মুষ্টি দিয়ে তার শক্ত কাঁধে ধাক্কা দিতে লাগল। তার পুরো শরীর ভরে উঠল এক ধরনের শিশুসুলভ অভিমান আর নাটুকেপনায়। জ্যাসপার কিছুক্ষণ নীরব রইল। তার মুখের কোণে এক অদ্ভুত মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল, হাসি চাপার চেষ্টার মৃদু বিরক্তি। সে গভীর এক শ্বাস নিয়ে ফিওনার দিকে তাকালো। তুমি কি ড্রিঙ্কস করেছ? তার কণ্ঠস্বর কঠোর, তবুও অদ্ভুতভাবে কোমল। তোমাকে আটকে রেখেছি কারণ তুমি নিজেকে সামলাতে পারবে না। এই পৃথিবী তোমার চেয়ে অনেক বেশি বিপজ্জনক, আর তুমি যদি নিজেকে বিপদে ফেলো সেটা আমি সহ্য করতে পারবো না। ফিওনা হঠাৎই থেমে গেল। তার অভিমানী অভিব্যক্তি বদলে গিয়ে যেন এক ঝলক নরম আলো ফুটল। সে চুপ করে রইল, কিন্তু তার অভিমানী সুরে মুখ গোজার ভানটা টিকে রইল। তার মানে আপনি আমাকে নিয়ে চিন্তিত? জ্যাসপার কিছু বলার পূর্বেই ফিওনা পুনরায় জ্যাসপারের কাঁধে ধাক্কা দিতে শুরু করল। তার ক্ষীণ অথচ দৃঢ় ধাক্কাগুলো যেন জ্যাসপারের ভারসাম্য নষ্ট করছিল। প্রতিবার ধাক্কায় জ্যাসপার এক পা দুই পা করে পিছিয়ে যেতে লাগল। অবশেষে এক মুহূর্তের জন্য তার শক্তিশালী উপস্থিতি যেন একটু দুর্বল হয়ে গেল। সে ইজি চেয়ারে ধপাস করে বসে পড়ল। তবে এখানেই থেমে থাকল না ফিওনা। তার মাদকতাময় অভিমান যেন এক অন্যরকম সাহস এনে দিল। হঠাৎই সে এক অদ্ভুত কাণ্ড করল। জ্যাসপারের এক পায়ের উরুর উপর নিজের এক হাঁটু ভর দিয়ে ঝুঁকে পড়ল। সেই আকস্মিক ভঙ্গির কারণে ইজি চেয়ারটা খানিকটা পেছনের দিকে হেলে গেল। আর সেই মুহূর্তে সমস্ত আবেগ, মাদকতা আর পরিস্থিতি এক বিন্দুতে সে মিলল। ফিওনার মুখ জ্যাসপারের মুখের এতটাই কাছে চলে এলো যে তাদের নিঃশ্বাসের উষ্ণতা একে অপরকে স্পর্শ করতে লাগল। জ্যাসপার মুহূর্তের জন্য স্তব্ধ। তার ঠোঁটের খুব কাছে ফিওনার ভেজা গোলাপি ঠোঁটগুলো থরথর করে কাঁপছে। ফিওনার গভীর চোখে এক ধরনের অভিমানী অথচ অপ্রকাশিত আবেগ ফুটে উঠছে, যেন তার ভেতরের সমস্ত ঝড় তুফান এখন এই মুহূর্তেই থেমে গিয়েছে। জ্যাসপারের কণ্ঠ আটকে গিয়েছে, তার দেহ শক্ত হয়ে গিয়েছে, তবু এক অদ্ভুত টান তার ভেতরে ছড়িয়ে পড়ছে। ফিওনা, তুমি... জ্যাসপার সম্পূর্ণ কথা শেষ করার পূর্বেই ফিওনা বলে বসল। ফিওনার কণ্ঠে যে অভিমান আর ক্ষোভের ঝাঁজ ছিল সেটা মিশে গেল এক অদ্ভুত মাদকতায় যখন তার কথাগুলো উচ্চারিত হলো। আপনি অনেক নিষ্ঠুর, পাষাণ ড্রাগন। আমাকে শুধু অত্যাচার করেন, মানসিক, শারীরিক, সব ধরনের। তার প্রতিটা শব্দ যেন শোনা যাচ্ছিল মর্মাহত অন্তরের গভীর থেকে। তবে সেই কথাগুলোর মধ্যে ছিল এক অদৃশ্য মাদকতা, এক ধরনের বিষাক্ত আকর্ষণ যা তার শরীরের প্রতিটা রক্তবিন্দুকে ছড়িয়ে দিচ্ছিল। জ্যাসপার তার কথা শুনতে শুনতে হঠাৎই থেমে গেল।
তার তীক্ষ্ণ চোখ ফিওনার দিকে স্থির হয়ে গেল। তার কণ্ঠ গম্ভীর হয়ে উঠল। তার মনোযোগ কেবলমাত্র সেই গন্ধে, এক ঝাঁঝালো ফুলের গন্ধ, যা ফিওনার মুখের ভেতর থেকে বেরিয়ে আসছিল। গন্ধটা ছিল তীব্র এক ধরনের সঙ্গীন সংকেতের মতো। জ্যাসপার বুঝতে পারল তার সামনে যে এতক্ষণ চাহনি দিয়ে দাঁড়িয়েছিল সে আর সেই স্নিগ্ধ ফিওনা নয়। তার স্নায়ুতে প্রবাহিত হচ্ছে এমন কিছু যা তাকে এক ধরনের অস্বাভাবিক আচরণ করতে বাধ্য করছে। ফিওনা, তোমার শরীর ঠিক নেই। এই গন্ধটা, এটা তো লুসিড ব্লুম বিষাক্ত ফুলের প্রভাব। তার কণ্ঠে গভীর উদ্বেগ ছিল, তবে তাতে এক ধরনের কঠোরতা ছিল। ফিওনা কিছুটা হোঁচট খেতে গিয়ে চোখ তুলে তাকালো। বিষাক্ত ফুল? আপনি কি বলছেন? আমি তো ঠিকই আছি। তার কণ্ঠে ছিল কিছুটা অস্পষ্টতা, তবে তার কথার সাথে শরীরের প্রতিক্রিয়া মিলিয়ে তার চোখে অস্থিরতা ফুটে উঠছিল। জ্যাসপার তৎক্ষণাৎ তাকে শক্ত করে ধরে ফেলল, যেন তাকে আরও একবার মাটিতে পড়তে না হয়। তার গলা গভীর হয়ে উঠল, তবে খুব নরম সুরে সে বলল, এই ফুলগুলো সাধারণ ফুল নয় ফিওনা। এগুলো এমন এক প্রজাতির ফুল যা মানুষের স্নায়ুতন্ত্রে গভীর প্রভাব ফেলে। তোমার শরীরে এটা প্রভাবিত হচ্ছে, আর তা তোমার অনুভূতিকে পুরোপুরি পরিবর্তন করে দিচ্ছে। ফিওনার চোখগুলো তখন তন্দ্রাচ্ছন্ন হয়ে আসছিল, তবুও তার ঠোঁট থেকে মৃদু আওয়াজ বের হলো, আপনি সবসময় আমাকে নিয়ন্ত্রণ করতে চান। এখন জ্যাসপার আর এক মুহূর্ত সময় নষ্ট না করে তাকে নিজের বাহুতে শক্ত করে জড়িয়ে ধরল। তোমার প্রতি সম্পূর্ণ অধিকার আমার, যেটা আমি আর কাউকে দিতে পারবো না ফিওনা। তার জন্য যদি আমাকে নিষ্ঠুর আর পাষাণ হতে হয় তবুও। লুসিড ব্লুম ফুলটি এতটাই সুন্দর আর আপাতত নির্দোষ, আসলে মানুষের স্নায়ুতন্ত্রে প্রবাহিত হয়ে সে মানবিকতা, অনুভূতি আর আচরণকে নিয়ন্ত্রণ করতে পারে। জ্যাসপার তার অভ্যন্তরীণ উদ্বেগ চেপে রেখে নরম গলায় প্রশ্ন করল, আচ্ছা ফিওনা, তুমি আমাকে সব খুলে বলো তো। তুমি কি পাহাড়ের বাগানে গিয়েছিলে? আর কোনো ফুলের ঘ্রাণ নিয়েছিলে? ফিওনার মুখে এক মুহূর্তের জন্য বিস্ময়ের ছাপ দেখা দিল, তারপর যেন তার সমস্ত অভিমান আর ক্ষোভ একসাথে তলিয়ে গেল। ফিওনা আর কোনো কথা না বলে ধীরে ধীরে জ্যাসপারের এক পায়ের উপর বসে পড়ল। তার চোখে এখন আর কোনো অস্থিরতা নেই, বরং এক ধরনের শান্তি আর অভ্যস্ততা ফুটে উঠছিল। হ্যাঁ, গিয়েছিলাম তো। ফিওনা আস্তে আস্তে যেন নিজের মাঝে কিছু খুঁজতে গিয়ে কথা বলতে শুরু করলো। একোয়ার আর আপনার ভাই রিওনের সাথে গিয়েছিলাম। তারা আমাকে অনেক ঘুরিয়েছে, আর তখনই বাগানে এরকম ফুল দেখলাম, এত সুন্দর। আমি নিজেকে সামলাতে পারিনি, খেয়ে নিয়েছি সেটা। খুব টেস্টি ছিল। আর জানেন, ওটা খাওয়ার পর প্রথমবার মনে হচ্ছে আমার পুরোপুরি রিল্যাক্স লাগছে, নিজেকে শান্ত লাগছে। ফিওনার কণ্ঠে তখন এক ধরনের শান্তি, এক ধরনের অদ্ভুত প্রশান্তি ছিল, যেন সেই ফুলের প্রভাবে তার সমস্ত উদ্বেগ, ভয় আর অস্থিরতা মুছে গিয়ে এক নিঃসঙ্গ স্থানে তাকে নিয়ে এসেছে। তার চোখে যেন এক অদ্ভুত আভা ছিল, শান্তি আর মিষ্টি আবেগে ভরা, যা জ্যাসপারকে খানিকটা অবাক করেছিল। ফিওনা ধীরে ধীরে তার মুখটা জ্যাসপারের দিকে ঝুঁকিয়ে দিল। তার চোখে এক অদ্ভুত অনুরাগ ছিল, যদিও অভিমান আর ক্ষোভের ছায়াও স্পষ্ট ছিল, কিন্তু সে আর নিজেকে কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারল না। জানেন, আমি চাই আপনাকে ঘৃণা করতে। ফিওনা তার কণ্ঠে আবেগের দোলা এনে বলল, আপনি তো আমাকে কিডন্যাপ করেছেন, অত্যাচার করেছেন, তবুও পারি না। কেন জানি না, আপনার সবুজ চোখ দুটো দেখলে আমি কোথাও হারিয়ে যাই, ডুবে যাই। ওই চোখে কি এমন আছে যা আমাকে এমনভাবে টানে? জ্যাসপার এক মুহূর্তের জন্য নীরব হয়ে গেল। তার চোখে ছিল এমন এক গভীর দৃষ্টি যেন সে ফিওনার প্রতিটা কথা, প্রতিটা আবেগ অনুভব করতে পারছিল। তার চোখের দিকে তাকিয়ে ফিওনা যেন আরও কিছু বলতে চায়, কিন্তু কোনো শব্দ বের হলো না। তারপর জ্যাসপার সপ্রশ্ন দৃষ্টি নিয়ে ফিওনার দিকে তাকালো, যেন সে শুধু তার অনুভূতিটুকু বুঝতে চায়, আর কিছুই নয়।
তার কণ্ঠ ছিল মধুর তবে গভীর। আর কি কি দেখলে ডুবে যাও হার্মিংবার্ড? ফিওনার বুকের মধ্যে হৃদস্পন্দন বেড়ে গেল। সে কেমন যেন শিহরিত হয়ে উঠল। জ্যাসপারের কণ্ঠে এমন একটা মাধুর্য ছিল যা তার সমস্ত বিক্ষিপ্ত মনোভাবকে একাকার করে ফেলেছিল। ফিওনার চোখ দুটো আবার একদৃষ্টিতে জ্যাসপারের চোখে আটকে গেল। তার স্নায়ু যেন গলতে শুরু করেছিল। ফিওনা তখন হালকা চোখে তাকিয়ে ধীরভাবে প্রশ্ন করল, আপনি আমাকে গতকাল কেন স্পর্শ করেছিলেন? আর কেনই বা আমায় বাসায় যেতে দিচ্ছেন না? কেন আটকে রাখছেন? জ্যাসপার কিছুক্ষণ নীরব ছিল, যেন তার মনের গহীনে ঘুরপাক খাচ্ছিল হাজারো অনুভূতি। তারপর ধীরে ধীরে সে তার চোখ তুলে ফিওনার দিকে তাকালো। তার মুখব্বয় ছিল সেই অচেনা গম্ভীরতা দিয়ে মোড়া, যেন তার হৃদয়ের সবচেয়ে গোপন কথা বের হয়ে আসছে। কারণ জ্যাসপারের কণ্ঠে গভীর এক সুর ছিল, আমার হৃদয়ের খাঁচায় তোমাকে সারা জীবনের জন্য বন্দি করে নিয়েছি তাই। ফিওনার শরীরে এক ঝিমঝিম অনুভূতি বয়ে গেল। তার হৃদস্পন্দন দ্রুত বেড়ে উঠল, যেন সে এই মুহূর্তে নিজেকে হারিয়ে ফেলতে যাচ্ছিল। এক চিলতে ক্ষোভ ভরা কণ্ঠে ফিওনা বলল, আমি অ্যাকোয়ারার কাছে সব শুনেছি। আপনার বিবাহ তো ঠিক করা আছে, ওই ভেনাসের একটা ড্রাগন অ্যালিসা। জ্যাসপার কিছুক্ষণ নীরব ছিল। তার চোখে এক অদ্ভুত রকমের কষ্ট মিশে গিয়েছিল। কিন্তু তারপর সে শান্তভাবে বলল, ওটা তো সফটওয়্যারের মাধ্যমে ঠিক করা। হৃদয় কি সফটওয়্যার দিয়ে হয়? তার কণ্ঠে এক ধরনের গভীরতা ছিল, যেন তার কথাগুলো শুধুই যুক্তির কথা নয়, কিছুটা ব্যক্তিগত বেদনা থেকেও বেরিয়ে এসেছে। ফিওনা একটু অবাক হয়ে তাকিয়ে রইল। বুঝতে পারছিল না ঠিক কী বলতে যাচ্ছে সে। তবে জ্যাসপার আরও এক ধাপ এগিয়ে গেল। তার চোখে একটা মৃদু তীব্রতা ছিল। আমার ভেতরে তো লাভ ফাংশন ডিলিট ছিল, তুমি সেটা সক্রিয় করেছ। আমি তো অ্যালিসাকে ভালোবাসি না হার্মিংবার্ড। ফিওনার চোখে এক অদ্ভুত মিশ্র অনুভূতি ছিল, একদিকে হতাশা, অন্যদিকে অবাক করা এক অনুভূতি। তার পুরো দেহ যেন অস্বস্তিতে চঞ্চল হয়ে উঠল। তবে তার বুকের মধ্যে এক অদৃশ্য শক্তি কাজ করতে শুরু করল। জ্যাসপারের পায়ের উপর কোলে বসা অবস্থাতেই ফিওনা হঠাৎ করেই নিজের শার্টের বাটন খুলতে শুরু করল। তারই আচরণে জ্যাসপার দ্রুত এগিয়ে এসে তার হাত ধরে থামিয়ে দিল। চোখে তীক্ষ্ণ উদ্বেগ আর অবাক ভাব ছিল। কি করছো তুমি? ফিওনা কিছুটা অস্বস্তিতে পড়ল। তার কণ্ঠে হালকা বিরক্তি। উফ, আমার অনেক গরম লাগছে, অস্থির লাগছে। জ্যাসপার এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল, কিন্তু তারপর তার চোখে এক দৃঢ় মনোভাব ফুটে উঠল। ধীরে ধীরে ফিওনার হাত ধরে তাকে স্নিগ্ধভাবে শান্ত করার চেষ্টা করল সে। এক হাত দিয়ে ফিওনার হাত আটকে রেখে অন্য হাতে পাশের টেবিল থেকে এসির রিমোটটা তুলে নিল। রিমোটটা সামঞ্জস্য করে এসি একদম বাড়িয়ে দিল, আর ঘরটা মুহূর্তেই শীতল হয়ে গেল। কিন্তু ফিওনা বুঝতে পারল তার শরীরে যে উত্তেজনা বিরাজ করছে তা কিছুই কমেনি। এসির ঠান্ডা বাতাস আর জ্যাসপারের উপস্থিতি সবকিছু যেন আরও বেশি অনুভূতি বাড়াচ্ছিল। ফিওনা এক অবচেতন গতিতে জ্যাসপারের গলারটাই খুলতে শুরু করলো। তার হাতের স্নিগ্ধ স্পর্শে টাইটা একে একে নরম হয়ে পড়ছিল। তার চোখে অদ্ভুত এক দৃষ্টির মাদকতা, যেন সে নিজেই বুঝতে পারছিল না কেন এমনটা করছে। কি করছো? জ্যাসপার তার কণ্ঠে কিছুটা কঠোর ভাব নিয়ে প্রশ্ন করল। কিন্তু তার চোখের মৃদু অবাক ভাব আর শারীরিক দূরত্ব দূরে সরে যাচ্ছিল, যেন সে এক অজানা টান অনুভব করছিল। তার মন অস্থির হয়ে উঠেছিল। এই অদ্ভুত নেশার প্রভাবে কিছুই আর স্বাভাবিক লাগছিল না। ফিওনা তার সজীব অভিমানে বলল, আপনাকে শার্টের বুকের কাছের বাটন খোলা রাখলেই বেশি ভালো লাগে। তার কণ্ঠে এক অদ্ভুত মৃদুতা ছিল, যেন সে নিজেও জানত না কেন এমন কথা বলছে। তবে শব্দগুলো সরাসরি বেরিয়ে যাচ্ছিল তার ঠোঁটের ফাঁক দিয়ে, একটা মধুর ও আকর্ষণীয় নিঃশ্বাসের মতো।
জ্যাসপার জানতো ফিওনা এখন যে অবস্থায় আছে তার কথাগুলোর মানে খুব একটা নয়। লুসিড ব্লুম মানব মস্তিষ্কের স্নায়বিক প্রক্রিয়ায় প্রভাব ফেলে। এর পাপড়ির গন্ধ মস্তিষ্কে এমন এক উন্মাদনা সৃষ্টি করে যে মানুষ তার অজান্তেই নিজের গোপন কল্পনা, আবেগ আর আকাঙ্ক্ষা প্রকাশ করতে থাকে। এটি এক ধরনের স্নায়বিক বিষাক্ত ফুল, যার মিষ্টি গন্ধ অতি দ্রুত মানুষের ইন্দ্রিয়কে আচ্ছন্ন করে ফেলে আর চিন্তাভাবনার সীমা মুছে দিয়ে এক পাগলাটে নেশায় পরিণত করে। আর এটার ঘ্রাণ নেওয়ার আধা ঘন্টার মধ্যেই প্রতিক্রিয়া দেখা যায়, আর প্রায় 3 ঘন্টা পর্যন্ত এটার প্রতিক্রিয়া থাকে। জ্যাসপার ধীরে ধীরে তার গলা থেকে টাইটা খুলে ফেলল। তারপর বুকের কাছে থাকা 3টা বাটন একে একে খুলে দিল। তখনই তার গলার লকেট আর ঘাড়ের ট্যাটু উন্মুক্ত হলো। তার এই চলনে এক ধরনের নিষ্কলঙ্ক শীতলতা ছিল, যেন সে এক পাথরের মতো স্থির হয়ে বসেছিল। কিন্তু ফিওনার চোখে সেই স্থিরতা যেন অস্থিরতার সৃষ্টিকারী। তার হাতের মৃদু নড়াচড়ায় এক অদ্ভুত আকর্ষণ ছিল, যা তাকে আরও কাছে টেনে এনে পাগল করে দিচ্ছিল। ফিওনা আবারও নিজের আঙুল জ্যাসপারের ঠোঁটের দিকে রেখেই বলল, আপনার ঠোঁটজোড়া এত আকর্ষণীয় কেন? এমন একেবারে ড্রাগন ফ্রুটের মতো ঠোঁট পৃথিবীর কাউকেই দেখিনি। সত্যি অদ্ভুত সুন্দর, ইচ্ছে করে সব সময়। জ্যাসপার তার দিকে তাকিয়ে গম্ভীর চোখে বলল, কি সব সময়? তার কণ্ঠে এক ধরনের গভীরতা ছিল, যেন সে ফিওনার মনের গভীরে থাকা কথাগুলো বুঝতে পারছে, কিন্তু সে নিজেই তার অনুভূতিগুলোর ব্যাখ্যা দিতে পারছিল না। ফিওনা মৃদু হাসল। তার চোখে কিছুটা ধোঁয়াশা ছিল, কিন্তু এই মুহূর্তে তার কাছে অনুভূতির শব্দ ছিল সবচেয়ে মিষ্টি। কিছু না, সে বলল, যেন নিজের মধ্যে কিছু লুকিয়ে রেখেছে। তবে তার মনের মধ্যে যেন এক স্নিগ্ধ অথচ উত্তপ্ত অনুভূতির ঝড় বয়ে যাচ্ছিল, যে অনুভূতি জ্যাসপার একে একে অনুভব করতে শুরু করল। তোমার কি বাই এনি চান্স চুমু খেতে ইচ্ছে করছে? জ্যাসপার তার দিকে ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি নিয়ে প্রশ্ন করল। ফিওনা একটু হেসে বলল, না, আপনার চুমুতে মিষ্টি স্বাদ, আমার ডায়াবেটিস হবে। এটা শুনে জ্যাসপার তার কণ্ঠে এক লাস্যময় হাসি এনে বলল, নো হার্মিং বার্ড, এটা গ্লুকোজের মিষ্টি, এটাতে ডায়াবেটিস হবে না। ফিওনা এখনও জ্যাসপারের উরুর উপর বসে রয়েছে। জ্যাসপার তার এক হাত দিয়ে ফিওনার কোমরের চারপাশ শক্ত করে আঁকড়ে ধরে, আর অন্য হাতে ফিওনার গাল। জ্যাসপার ধীরে ধীরে ফিওনার দিকে এগিয়ে যায়, তার চোখে এক গভীর আকর্ষণ আর এক অদৃশ্য টান। তার প্রতিটা পদক্ষেপ যেন সময়কে থামিয়ে দেয়, আর ফিওনার হৃৎপিণ্ড দ্রুত বেগে ধ্বনিত হতে থাকে। যখন তাদের ঠোঁট মাত্র 1 ইঞ্চি দূরত্বে পৌঁছায়, সারা দেহে এক শিহরণ বয়ে যায়। ফিওনা হঠাৎই সজাগ হয়ে উঠল, যেন মুহূর্তের আকর্ষণ থেকে নিজেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। জ্যাসপারের ঠোঁট প্রায় তার ঠোঁটের ছোঁয়ার কাছাকাছি চলে এসেছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে ফিওনা তার কৌশল থেকে দ্রুত উঠে দাঁড়িয়ে জ্যাসপারের হাত ধরে টান দিয়ে বলল, চলুন না ডান্স করি, কাপল ডান্স। তার কণ্ঠে এক ধরনের খেলার ছোঁয়া ছিল, যেন নিজেকে আর তাকে অন্য এক অভিজ্ঞতায় প্রবাহিত করার জন্য প্রস্তুত। জ্যাসপার মুহূর্তের জন্য কিছুটা হতবাক হয়ে গিয়েছিল, কিন্তু তারপরই তার মুখে এক রোমান্টিক মুচকি হাসি দেখা দিল। তার চোখে যেন নতুন রকমের ইচ্ছারা জেগে উঠল, আর সে ফিওনার হাত শক্ত করে ধরল। আমি কখনো ডান্স করিনি, জ্যাসপার বলল। তার ঠোঁটের কোণে মৃদু হাসি ছিল। ফিওনা তখন আরও উৎসাহিত হয়ে বলল, আমি দেখিয়ে দেব, আমি জানি আপনি শিখে যাবেন। জ্যাসপার আর ফিওনা একে অপরের মুখোমুখি দাঁড়ালো। ফিওনা নিজের কোমরে জ্যাসপারের হাত টেনে রাখল, আর নিজের 2 হাত আলতো করে জড়িয়ে দিল জ্যাসপারের গলায়, যেন মুহূর্তটি সময়ের বাইরে, যেখানে কেবল তাদের নিঃশ্বাস আর হৃদস্পন্দনের তাল বেজে চলেছে। ঠিক তখনই জ্যাসপারের প্রযুক্তিগত স্পিকার থেকে একটা সফট মিউজিক ছড়িয়ে পড়ল পুরো ঘর জুড়ে।
সুরটি ছিল মৃদু কিন্তু মুগ্ধকর, তাদের জন্য যেন বিশেষভাবে তৈরি। ফিওনা এক মুহূর্তের জন্য মিউজিক শুনে চোখ বন্ধ করল। সুরের তালে সে নিজেকে আরও নিঃশব্দে জ্যাসপারকে জড়িয়ে ধরে মিশিয়ে নিল। সঙ্গীতের তাল ধীরে ধীরে বয়ে যাচ্ছে বাতাসে। জ্যাসপারের চোখ ফিওনার গভীর চোখের দিকে স্থির। সেই চোখে ছিল অনন্ত কাহিনী, এক অদৃশ্য আকর্ষণ যা তাকে বাধ্য করছিল আরও কাছে টেনে নিতে। একসময় ফিওনা নিজের হাত দিয়ে জ্যাসপারের আঙুল ধরল। মিউজিকের তালে তালে সে নিজের শরীর ঘুরিয়ে নিল, কিন্তু ফিওনার ঘোরানো শেষ হওয়ার আগে জ্যাসপার তাকে এক ঝটকায় নিজের কাছে টেনে নিল। তার শক্ত হাতে ফিওনাকে নিজের বুকের কাছে ধরে রাখল, যেন তাকে ছাড়ার আর কোনো ইচ্ছে নেই। তোমাকে আর কিছু শেখাতে হবে না, জ্যাসপার মৃদু হাসি দিয়ে বলল। তুমি আমার সঙ্গে ডান্স করতে পারছো মানে আমিও শিখে গেছি। এরপর আর কোনো পরিকল্পনা বা কৌশলের প্রয়োজন হয়নি। জ্যাসপার নিজেই প্রতিটা স্টেপ নিখুঁতভাবে ফিওনার সঙ্গে মিলিয়ে নিল। তাদের প্রতিটা নাড়াচাড়া যেন সঙ্গীতের স্রোতে মিশে এক রোমাঞ্চকর কবিতা তৈরি করছিল। ফিওনার মুখে হাসি আর জ্যাসপারের চোখে ছিল এমন এক গভীরতা যা বলে দিচ্ছিল এটাই তাদের গল্পের নতুন অধ্যায়ের শুরু। জ্যাসপার তার জীবনে কখনো এমন অনুভূতি পায়নি। এই প্রথমবার সে এক অজানা আবেগের সম্মুখীন হলো। কাপল ডান্সের ধারণাটাই তার কাছে ছিল অচেনা, আর নাচার কোনো অভিজ্ঞতা তো দূর। কিন্তু আজ ফিওনার কোমরে তার হাত রেখে মৃদু সুরের তালে তালে তাদের দুলতে দেখে মনে হচ্ছিল যেন সময় থেমে গেছে। ফিওনা তার গলা জড়িয়ে রেখেছে, তার উজ্জ্বল চোখ দুটো সরল মুগ্ধতায় ঝলমল করছে। প্রতিটা মুহূর্ত যেন জাদুর মতো। জ্যাসপার বুঝতে পারল সে তার জীবনের প্রতিটা নিয়ম, প্রতিটা বাধা, এমনকি নিজের সীমাবদ্ধতাগুলোকে উপেক্ষা করে কিছু একটার দিকে এগিয়ে চলেছে। প্রথমে তার শরীরের প্রতিটা মুভমেন্ট যেন অদ্ভুত লাগছিল। ফিওনার প্রতিটা স্টেপ সে নিরীক্ষণ করছিল, যেন এই মুহূর্তটা তাকে ধীরে ধীরে কোনো অজানা নাচের ভাষা শিখিয়ে দিচ্ছে। জ্যাসপার মনে মনে এক গভীর সন্তুষ্টির হাসি ফুটিয়ে তুলল। মনে মনে বলল, যাক, একদিকে ভালোই হয়েছে। ওই ফুল খাওয়ার পর ফিওনার আবেগগুলো এমন স্পষ্ট হয়ে উঠেছে যে ওকে এতটা কাছে পাওয়া গেল। নিজে থেকেই সব কিছু বলে দিল, এমনকি এমন অনুভূতিগুলো যা কখনো ভাবিনিও প্রকাশ করবে। তার সবুজ চোখ দুটোতে এক ঝিলিক মায়া খেলে গেল। জ্যাসপারের মন যেন আগুনে ঝলসে উঠল। ফিওনার কোমরে তার শক্ত হাতের গ্রিপ আরও শক্ত হলো, যেন ওকে নিজের থেকে এক চুলো দূরে যেতে দেবে না। সে ধীরে ধীরে ফিওনার মুখের দিকে ঝুঁকল। তার আঙুলগুলো ফিওনার নরম থুতুনির নিচে এসে আলতোভাবে তাকে উপরে তুলল। ফিওনার চোখ বন্ধ হয়ে গেল, যেন সে এই মুহূর্তে হারিয়ে যেতে চায়। জ্যাসপার আর অপেক্ষা করল না। তার ঠোঁট ধীরে ধীরে ফিওনার ঠোঁটের সাথে মিশে গেল। সেদিনের মতোই জ্যাসপারের ঠোঁটের স্পর্শে যেন এক স্বর্গীয় মিষ্টি স্বাদ ভেসে এলো, ঠিক যেন গ্লুকোজের মতোই নরম, মোলায়েম আর মিষ্টি। এই অনুভূতিটাই ছিল এমন যেন সমস্ত ভেনাসার পৃথিবী মিলে এই এক মুহূর্তে থেমে গেছে। ফিওনার শ্বাস ভারী হয়ে এলো। তার হাত আপনা থেকেই উঠে গিয়ে জ্যাসপারের ঘাড়ের চারপাশে পেঁচিয়ে গেল। সে প্রথমে অবাক হয়ে গেলেও কয়েক মুহূর্ত পরে নিজেই তাল মিলিয়ে চুম্বনে সাড়া দিল। ফিওনা যখন অনুভব করল জ্যাসপার তাকে কোলে তুলে নিচ্ছে, তার শরীর এক ঝাঁক আবেগে কেঁপে উঠল। সে নিজের অজান্তেই তার হাতে জ্যাসপারের কাঁধের কাছে শক্ত করে আঁকড়ে ধরল, যেন কখনোই তাকে ছেড়ে না দিতে পারে। জ্যাসপারের শরীরের উষ্ণতা ফিওনার ভেতর এক অদ্ভুত আগুন জ্বালিয়ে দিল। ফিওনাকে কোলে নিয়ে জ্যাসপার তাকে আরও কাছে টেনে এনে তার ঠোঁটে গভীরভাবে চুমু খেতে শুরু করল। এটা ছিল শুধুই এক ফ্রেঞ্চ কিস, কিন্তু তার মধ্যে ছিল এমন এক ইন্দ্রিয়গ্রাহ্য তীব্রতা যা কখনো টেনে নিয়ে আসছিল ফিওনাকে আরও গভীরে। জ্যাসপারের ঠোঁট থেকে গ্লুকোজের মিষ্টি স্বাদ তার জিভে ছড়িয়ে পড়ল, আর ফিওনা যেন সেই স্বাদে পুরোপুরি ডুবে গেল।
জ্যাসপার তার ঠোঁট সরিয়ে নিল, কিন্তু ফিওনার চোখে ছিল শুধু এক ধরনের পাগলামি। সে নিজেকে আর সংবরণ করতে পারছিল না। চুম্বনের প্রতি তার আকাঙ্ক্ষা এতটাই বেড়ে গিয়েছিল যে সে অবচেতনভাবে জ্যাসপারের ঠোঁটের দিকে আবার এগিয়ে গেল, যেন মধুসূদার মতো সেই স্বাদ একটু মিস না হয়। জ্যাসপারের মধ্যে আবেগের বাঁধ যেন ভেঙে গেল। তার সব সময় নিয়ন্ত্রণে থাকা সেই প্রখর ব্যক্তিত্ব এই মুহূর্তে বেপরোয়া হয়ে উঠল। তার চোখে অদ্ভুত মাদকতার ঝলক, যা ভালোবাসা আর আকাঙ্ক্ষার এক গভীর মিশ্রণ। ফিওনাকে তার শক্ত বাহুতে ধরে রাখা অবস্থাতেই জ্যাসপার তাকে ধীরে ধীরে গ্লাসের দেয়ালের কাছে নিয়ে গেল। জ্যাসপারের চোখের মাদকতায় ফিওনা যেন পুরোপুরি হারিয়ে গেল। সে বুঝতে পারল না কিভাবে নিষ্ঠুর ড্রাগনের স্পর্শে তার শরীর আর হৃদয় এতটা কাঁপতে শুরু করেছে। জ্যাসপার ফিওনাকে শক্ত করে নিজের বাহুতে ধরে রইল, যেন কোনো শক্তি তাকে ছিনিয়ে নিতে না পারে। তার হৃদয় তখন নিয়ন্ত্রণ হারিয়েছে, আবেগের স্রোতে ভেসে যাচ্ছে। ফিওনাকে কোলে নিয়ে ধীরে ধীরে গ্লাসের দেয়ালের দিকে এগিয়ে গেল সে। গ্লাসের স্বচ্ছ পৃষ্ঠে চাঁদের আলো পড়ে অপূর্ব এক দৃশ্য সৃষ্টি করছিল। জ্যাসপার সেখানে ফিওনার কোমরটা ধরে তার দেহটা দেয়ালের সাথে আলতোভাবে ঠেসে ধরল। তার স্পর্শ ছিল দৃঢ় কিন্তু কোমল। ফিওনার নেশামাখা দৃষ্টি তখন জ্যাসপারের চোখের গভীরে আটকে গেল। হঠাৎ যেন আপন সত্তার টানে সে নিজের পা দুটো পেঁচিয়ে ধরল জ্যাসপারের কোমরে। তার স্পর্শে এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ল জ্যাসপারের শরীরে। জ্যাসপার নিজের হাত দিয়ে ফিওনার কোমর শক্ত করে ধরে রাখল, যেন সে পৃথিবীর আর কিছু ভুলে শুধু তাকে আঁকড়ে ধরে থাকতে চায়। গ্লাসের দেয়ালে ভেসে আসা চাঁদের আলো তাদের চারপাশকে মোহময় করে তুলল। জ্যাসপার ধীরে ধীরে ফিওনার মুখের কাছ থেকে সরতে শুরু করল। তার দৃষ্টি ফিওনার ঘাড়ের দিকে নিবদ্ধ। তার উষ্ণ নিঃশ্বাস ফিওনার গলার ত্বকের উপর গিয়ে লাগতেই ফিওনা সাড়া দিয়ে চোখ বন্ধ করল। জ্যাসপার আলতোভাবে তার ঠোঁট রাখল ফিওনার গলায়। প্রথমে এক বিন্দু স্পর্শ, তারপর গভীর আর মাদকতাময় চুম্বন। তার ঠোঁটের উষ্ণতা ফিওনার ত্বকের প্রতিটা কোষে যেন আগুন ধরিয়ে দিল। আচমকা পুনরায় জ্যাসপার ফিওনাকে শক্ত হাতে কোলে তুলে নিল, যেন তাকে কোনোভাবেই নিজের কাছ থেকে হারাতে দেবে না। ফিওনার শরীর তার বুকের সঙ্গে লেগে আছে, আর তার চোখে যেন এক অদম্য আকাঙ্ক্ষা জ্বলছে। দেয়াল থেকে সরে আসতেই পাশের টেবিলের ল্যাম্পশেড ধাক্কা লেগে পড়ে গেল। মেঝেতে চুরমার হয়ে গেল, কিন্তু তাতে জ্যাসপারের কোনো ভ্রূক্ষেপ নেই। সে ফিওনাকে নিয়ে ঘরের মাঝখানে থাকা বড় কাচের ধাতব টেবিলের কাছে এগিয়ে গেল। ফিওনাকে টেবিলের উপর আলতো করে বসিয়ে দিল, কিন্তু তার উত্তেজিত হাতের ধাক্কায় টেবিলের উপর রাখা ড্রাগনদের পুরনো ইতিহাসের বই, ফ্লাওয়ার ভাস, এমনকি ফ্রেমে বাঁধাই করা ছবিগুলো মেঝেতে পড়ে গিয়ে ভেঙে চুরমার হলো। চারপাশে যেন এক অরাজকতা সৃষ্টি হলো, কিন্তু তাদের ভেতরের জগৎ এসব থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। জ্যাসপার ফিওনার সামনে দাঁড়িয়ে তার মুখের দিকে গভীর দৃষ্টিতে তাকালো। তারপর ধীরে ধীরে জ্যাসপারের হাত ফিওনার গলা স্পর্শ করল। তার আঙুলের আলতো চাপ যেন এক অদ্ভুত শিহরণ বইয়ে দিল ফিওনার ভেতরে। তারপর কোনো দ্বিধা ছাড়াই জ্যাসপার ফিওনার ঠোঁটে গভীর চুম্বনে ডুবে গেল। সেই চুম্বনে ছিল আবেগ, আকাঙ্ক্ষা আর এক অদ্ভুত ধরনের অধিকার। ফিওনার দুই হাত নিজে থেকে জ্যাসপারের ঘাড়ে এসে পড়ল, আর সে চোখ বন্ধ করে নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলল সেই মুহূর্তে। সেখানে চারপাশের ভাঙা জিনিসপত্র, চূর্ণ বিচূর্ণ ফ্রেম আর বইয়ের স্তূপের মাঝে একমাত্র তাদের ভালোবাসাই যেন নতুনভাবে জ্বলজ্বল করছিল। হঠাৎ করে জ্যাসপার নিজেকে কিছুটা থামিয়ে ফেলল। তার চোখে গম্ভীরতা ফুটে উঠল। ফিওনার অসহায় দৃষ্টিটা তার অন্তরটাকে আঘাত করল। কিছু একটা ভেবে সে এক ঝটকায় নিজের অনুভূতিগুলো নিয়ন্ত্রণে আনল। ফিওনা তার চোখে এক গভীর প্রশ্নের দৃষ্টি নিয়ে তাকালো। সরি হার্মিংবার্ড, জ্যাসপার কাঁপা কাঁপা কণ্ঠে বলল। এখন আমি তোমার সাথে সব কিছুই করতে পারবো না। তুমি নিজের মধ্যে নেই।
পরে হয়তো আফসোস করবে আর ভাববে আমি তোমার এই অসহায় মুহূর্তের অ্যাডভান্টেজ নিয়েছি। জ্যাসপার পিছু হটতে গেলে ফিওনার হাতে শক্তি ছিল যেন সে আরেকটি নতুন বাস্তবতা সৃষ্টি করতে চাচ্ছিল। এক ঝটকায় ফিওনা জ্যাসপারের শার্টের কলার ধরে টেনে নিল, আর জ্যাসপার অবচেতনভাবেই ফিওনার উপর কিছুটা ঝুঁকে পড়ল। ফিওনার চোখে এক নতুন দৃঢ়তা, এক অদৃশ্য ইচ্ছা স্পষ্ট হয়ে উঠল। তার ঠোঁটে অদৃশ্য এক তরঙ্গের মতো। জ্যাসপার নিজের বুড়ো আঙুল দিয়ে সূক্ষ্মভাবে ফিওনার অধরে চাপ দিল, যেন সে এক ধরনের প্রলোভন অনুভব করছিল, আকর্ষণ, দ্বন্দ্ব আর নৈরাজ্যের এক গভীরতম স্তরে। কন্ট্রোল ইয়োরসেলফ হামিংবার্ড, তার কণ্ঠে ছিল এক অদৃশ্য শক্তি, যা ফিওনাকে এক শাসনমুখী অনুভূতির মধ্যে ঢেলে দেয়। জ্যাসপার ফিওনার দিকে এক মুহূর্ত চুপচাপ তাকিয়ে থাকল, তারপর এক মৃদু হাসি দিয়ে বলল, চলো, তোমার এখন বিশ্রাম প্রয়োজন, তোমার কক্ষে দিয়ে আসি। তার কথায় এমন এক যত্ন ছিল যেন ফিওনার সব ক্লান্তি, দুশ্চিন্তার সমস্ত কিছু দূর করে দিয়ে তাকে শান্তির এক স্থানে নিয়ে যেতে চায়। এই বলেই জ্যাসপার ফিওনাকে কোলে তুলে নিল। ফিওনার মাথা তার বুকের উপর নেমে আসলো, আর তার নিঃশ্বাস যেন এক অদ্ভুত সঙ্গীত তৈরি করছিল। জ্যাসপার পা বাড়ালো, করিডোরের শান্ত অন্ধকারে হেঁটে চলল। সবে ফিওনার কক্ষের কাছাকাছি পৌঁছেছে, ফিওনার মৃদু কণ্ঠে একটা স্বপ্নের গল্প ভেসে উঠল, যা তার হৃদয়ের গহীনে লুকিয়েছিল। জানেন, আমার একটা ড্রিম আছে, ফিওনা বলল। তার কণ্ঠে একটা অদ্ভুত ভঙ্গিমা ছিল, যেন সে তার মনের গহীনে কিছু বলে ফেলতে চাচ্ছিল। তার চোখে এক স্বপ্নময়তা, এক প্রত্যাশা ছিল, যা শুধু তাকে বোঝার জন্যই। জ্যাসপার থেমে গিয়ে তার দিকে তাকিয়ে বলল, কি ড্রিম? ফিওনার মুখে মৃদু হাসি ছিল, আর তার চোখে আকাশে উড়ে যাওয়ার এক নীল পরিকল্পনা ছিল। আপনারা ড্রাগন রূপে আকাশ থেকে পুরো পৃথিবী দেখতে পারেন। আমিও যদি এভাবে করে পুরো পৃথিবীটা দেখতে পারতাম। গ্রান্ডপা আমাকে কোথাও ঘুরতে দিত না, পৃথিবী না হোক, শুধু পুরো চীন শহরটা দেখতে পেলেই হতো। ফিওনার কথায় এক অদ্ভুত স্নিগ্ধতা ছিল, যেন তার মনটা সেই অসীম আকাশের মতোই মুক্ত। সেই দৃশ্যপট যেখানে ড্রাগনের মতো আকাশে উড়ে থাকা যায়, পৃথিবীটা যেন হাতের মুঠো এনে ধরতে পারে, এক অপার সম্ভাবনার মধ্যে ডুবে থাকা। জ্যাসপার কিছুক্ষণ নীরব থাকল, তারপর তার নরম অথচ দৃঢ় কণ্ঠে বলল, আমি তোমার ড্রিম পূরণ করব হামিংবার্ড। ফিওনা একটু বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, সত্যি? কিভাবে? তার চোখে কিছুটা অস্থিরতা ছিল, কিন্তু তার মধ্যে একটা অদ্ভুত আকর্ষণও ছিল। জ্যাসপার কোনো কথা না বলে নিঃশব্দে ফিওনাকে কোলে করেই সিঁড়ি বেয়ে নেমে গ্লাস হাউসের বাইরে নিয়ে এলো। তাদের চারপাশে রাতের হাওয়া মৃদু প্রবাহিত হচ্ছিল, আর চাঁদের আলো পাহাড়ের চূড়ায় নেমে আসছিল। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে জ্যাসপার ফিওনার সামনে। ফিওনার হাত দুটো শক্ত করে তার গলায় জড়িয়ে নিয়েছিল পেছন দিক থেকে। অন্ধকার আকাশের নিচে জ্যাসপার ধীরে ধীরে তার ভেতরের শক্তি অনুভব করল। সে ফিওনার হাত শক্তভাবে ধরে ঘাড় ঘুরিয়ে বলল, হামিংবার্ড, আমাকে শক্ত করে ধরে রাখবে। এরপর এক মুহূর্তে সব কিছু বদলে গেল। জ্যাসপার তার শরীরের শক্তি আর শক্তিমান রূপে রূপান্তরিত হতে শুরু করল। সে সবুজ বিশাল ড্রাগনে পরিণত হলো। তার বিশাল পাখাগুলো আকাশে ছড়িয়ে পড়ল, আর শরীরের প্রতিটা আকার রেখা যেন আরও প্রাণবন্ত হয়ে উঠল। ফিওনা যা কিছু ভেবেছিল তা এই মুহূর্তে ভুলে গিয়ে জ্যাসপারকে শক্ত করে আঁকড়ে ধরল। সে তার পিঠে বসেছিল, আর জ্যাসপার তাকে তার শক্ত পাখায় আগলে রেখেছিল, যেন তার সব শঙ্কা, ভয় একসঙ্গে মিলিয়ে গিয়েছিল। জ্যাসপারের পিঠে যখন ফিওনা বসল, তখন তার অনুভূতি হলো এক অদ্ভুত মিশ্রণ, শক্ত কিন্তু একই সাথে মসৃণ আর কিছুটা গরম। কারণ ড্রাগন রূপে জ্যাসপারের পিঠের স্কেলগুলো প্রায় শক্ত, কিন্তু সেগুলো খুব ধারালো না, বরং সেগুলো শ্বেত পাথরের মতো মসৃণ আর শক্ত, যেন প্রাকৃতিকভাবে গড়ে ওঠা।
তার পিঠের স্কেলগুলো শক্ত হলেও তা খুব সূক্ষ্মভাবে একে অপরের সঙ্গে মিলিত হয়ে একটা অদ্ভুত সুরক্ষিত অনুভূতি দিয়েছে। ফিওনা হয়তো প্রথমে কিছুটা অস্বস্তি বোধ করবে, কারণ ড্রাগনের পিঠে বসা সহজ নয়। কিন্তু খুব শীঘ্রই সে খুঁজে পায় যে এই শক্ত পিঠটাকে এক ধরনের নিরাপত্তা প্রদান করেছে। আর ড্রাগন অবস্থায় জ্যাসপারের শরীরের তাপ, বিশেষত তার পিঠে, খুবই গরম ছিল। এটাই তার ড্রাগন শক্তির একমাত্র প্রমাণ। এই তাপ আর শক্তি ফিওনাকে এক অদ্ভুতভাবে সম্মোহিত করেছে। আর ঠিক তখনই আকাশে এক বিশাল ড্রাগন উড়ে যেতে শুরু করলো। জ্যাসপার ধীরে ধীরে আকাশের রাশিতে হারিয়ে যেতে শুরু করে। তার পাখাগুলো বিশাল আর শক্তিশালী ছিল। পৃথিবীর বুকে যেন ঝড়ের আগমন। ফিওনা একটু ভয় না পেয়ে কেবল আকাশের বিস্তার ও নিচের পৃথিবীর অবারিত সৌন্দর্য দেখছিল। পৃথিবীটাকে দেখতে দেখতে সে অনুভব করল যেন সে আর পৃথিবী একাকার হয়ে গেছে। দূর থেকে এটি মনে হচ্ছিল একটা বিশাল চাঁদের মতো। তার কেন্দ্রে কালো ছায়ার মতো উঠছে এক ড্রাগন, আর তার পিঠে একজন মেয়ে। এই দৃশ্য যেন এক কল্পনার খোঁজ। ফিওনা তাকিয়ে দেখল পৃথিবী তার পায়ের নিচে এক বিশাল ছবির মতো ছড়িয়ে আছে। শহরগুলো, পাহাড়গুলো, নদী ও সাগর সবকিছু যেন এক বিশাল ছবির মতো আছড়ে পড়ছে। আর তার চোখের সামনে শুধুমাত্র সে আর তার জ্যাসপার। এ যেন এক স্বপ্নের মতো। ঘণ্টাখানিক বাদে ফিওনার ধীরে ধীরে নিঃশ্বাসের শব্দ জ্যাসপারের কানে আসছিল। তার হাতের মুঠো ঢিলে হয়ে গিয়েছিল আর মাথাটা জ্যাসপারের পিঠে হেলে পড়েছিল। জ্যাসপার সেটা বুঝতে পেরে আর কোনো উচ্চতা বাড়ালো না। তার পাখাগুলো আস্তে আস্তে গতি কমিয়ে আনল। মৃদু বাতাসে তার সবুজ ড্রাগন রূপ আলোকিত চাঁদের আলোয় মেলে ধরেছিল। জ্যাসপার ধীরে ধীরে পাহাড়ের মাটিতে নেমে এলো, যেন পৃথিবী তাকে স্পর্শ করার অপেক্ষায় ছিল। পা মাটি ছুঁতেই তার বিশাল ড্রাগন রূপ মিলিয়ে গেল। তার জায়গায় দাঁড়িয়েছিল সেই অভিজাত মানব রূপের জ্যাসপার, কিন্তু কোলে তখনও নিস্তব্ধ ফিওনা। সে ফিওনার মুখের দিকে তাকালো। শান্তির ঘুমে মগ্ন ফিওনার মুখে তখন এক অদ্ভুত প্রশান্তি। জ্যাসপারের চোখে এক মুহূর্তের জন্য মৃদু কোমলতা খেলা করল, যা তার মতো ড্রাগনের জন্য এক অজানা অনুভূতি ছিল। কিন্তু সে কিছুই বলল না, বরং আরও শক্ত করে ফিওনাকে ধরে নিল। ধীরে ধীরে পা ফেলে সে গ্লাস হাউসের দিকে এগিয়ে গেল। চারপাশ নিস্তব্ধ, যেন প্রকৃতি তার চলার শব্দ শুনতে চাইছিল না। কোলে থাকা ফিওনার ভারও তখন তার জন্য তুচ্ছ মনে হচ্ছিল। তার কাঁধে চাঁদের আলো পড়ছিল, আর তার কোলে শুয়ে থাকা ফিওনা যেন সেই আলোতেই স্বপ্নের জগতে হারিয়ে গিয়েছিল। ফিওনার কক্ষে প্রবেশ করে জ্যাসপার আলতো করে ফিওনাকে বিছানায় শুইয়ে দিল। ঘরের মৃদু আলোয় ফিওনার মুখে প্রশান্তির ছায়া পড়েছিল। কিছুক্ষণ তার দিকে ঝুঁকে থেকে জ্যাসপার মৃদু স্বরে বলল, আমি জানি হারমিংবার্ড, আগামীকাল তুমি হয়তো আজকের কিছুই মনে রাখতে পারবে না, কিন্তু আমার জন্য আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে সেরা দিন ছিল। তার কণ্ঠে মিশেছিল গভীর আন্তরিকতা আর এক ধরনের দুর্বার আকর্ষণ। কিছুক্ষণ চুপ করে থেকে সে ফিওনার কপালের উপর আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে দিল, যেন এই মুহূর্তটা চিরন্তন করে রাখতে চায়। জ্যাসপার পুনরায় ফিওনার দিকে তাকিয়ে গভীর ও দৃঢ় কণ্ঠে বলল, আর কখনো অ্যালিসার নাম উচ্চারণ করবে না হারমিংবার্ড। ড্রাগনের হৃদয়ে একবার যার নাম লেখা হয়ে যায় তার সহস্র বছরেও মুছে যায় না। আমার ধ্বংসের আগ পর্যন্ত তুমি আমার হৃদয়ে থাকবে। যতদিন নাই পৃথিবী আর ভেনাস তাদের অস্তিত্ব হারায়, ততদিন এই নাম ফিওনা আমার কঠিন হৃদয়ে এক টুকরো নক্ষত্রের মতো জ্বলজ্বল করবে। তার কণ্ঠে প্রতিটা শব্দ যেন অমরতার স্পর্শ পেল। আর ওই মুহূর্তে পৃথিবীর, সময় আর আকাশও যেন থমকে দাঁড়ালো এমন এক অঙ্গীকারের সামনে। জ্যাসপার নিঃশব্দে কক্ষ থেকে বেরিয়ে যায়। তার চরণগুলো যেন বাতাসের চেয়েও নীরব, কিন্তু পেছনে রেখে যায় তার অমোঘ ভালোবাসার চিহ্ন। একটা নিঃশব্দ অথচ গভীর অঙ্গীকার। ফিওনা গভীর ঘুমে আচ্ছন্ন।
জানে না, অনুভবও করতে পারে না যে এক ভয়ঙ্কর শক্তিশালী ভেনাসের ড্রাগন প্রিন্স তার প্রেমে পাগল প্রায়। কিন্তু প্রশ্ন থেকে যায়, ফিওনা কি কখনো বুঝতে পারবে যে হৃদয় ধ্বংস করতে পারে গ্রহ আর নক্ষত্র? তা আজ তার ভালোবাসায় বন্দী হয়ে গেছে।